কুত্তার বাচ্চা, ছোট লোক দেখে রিক্সা চালাতে পারিস না? এই তোদের মতো ছোট লোকদের একটাই সমস্যা, রিক্সা চালাতে পারিস না আর রিক্সা নিয়ে রাস্তায় নামিস। ছোট লোক কোথাকার, আমার কাপড়টাই নোংরা করে দিল। এই হচ্ছে মন, কোটিপতি বাবার একমাত্র মেয়ে। খুব অহংকারী আর জেদিও বটে। যেটা পেতে চায় প্রয়োজন পড়লে সেটা ছিনিয়ে নিতেও সে দ্বিধা করে না। সরি আপু, আসলে আপু রাস্তাটা তেমন ভালো না, আর আমার শরীরটাও খুবই খারাপ আজকে, তাই রিক্সা সামনে রাখতে পারিনি। এ হচ্ছে রানা, মা বাবা হারা একটা এতিম ছেলে। সে রিক্সা চালায় আর পাশেই একটা বস্তিতে থাকে, দিন আনে দিন খায়। আপাতত এটাই তার পরিচয়। ওই কুত্তার বাচ্চা, যদি শরীরে খারাপ থাকে তাহলে রিক্সা নিয়ে কেন নেমেছিস? ঘরে বসে থাকলে তো পারিস। আপু ঘরে বসে থাকলেই তো আর পেট চলবে না, তাই অসুস্থ শরীর নিয়েও বের হতে হয়। ওই, আমি কি তোর কাছে এত কিছু শুনতে চেয়েছি? যা সর আমার সামনে থেকে। এটা বলে মন রানাকে ধাক্কা দিয়ে ফেলে চলে গেল। শেষ পর্যন্ত রানাকে রিক্সা ভাড়াটাও দেয়নি মন। মনের ধাক্কা খেয়ে নিচে পড়ে গিয়ে রানার কপালে হালকা কেটে গেল। কাটা জায়গা থেকে রক্ত বের হতে শুরু করলো। রানা তার কাঁধে রাখা গামছাটা দিয়ে কপালটা বেঁধে নিল। তারপর রানা বস্তিতে ফিরে যায়। একে তো আগে থেকেই শরীর খারাপ, আবার রক্ত ঝরছে, এখন যেন শরীর আর চলছেই না। এদিকে মন বাড়িতে চলে গেল। তার আজ আর কলেজে যাওয়া হলো না। বাড়িতে ফিরে সে হনহন করে তার রুমে চলে গেল। মনের এমন বিহেভ দেখে তার মা মমতা বেগম মেয়ের রুমে গেলেন। মন রুমে গিয়ে তার কলেজের ব্যাগ ছুঁড়ে মারল বিছানার উপর। মমতা বেগম বললেন, কি রে, কি হয়েছে? এত রেগে আছিস কেন? আর তোর জামা কাপড়ের এমন অবস্থা কেন? তারপর মন তার মাকে সবকিছু খুলে বলল। মনের মা শুনে বলল, সবে বুঝলাম, কিন্তু তুই এটা ঠিক করিসনি। ছেলেটা রিক্সা চালায়, সে গরিব। গরিবরাও তো মানুষ রে মা, গরিবদের সাথে এমন খারাপ ব্যবহার করতে নেই। ওই ওপরে যিনি আছেন, শুধু তিনিই বলতে পারেন যে কখন কি অবস্থায় থাকবে। তুমি এসব নীতি কথা বন্ধ করবে? এমনিতেই কিন্তু আমার মাথা গরম হয়ে আছে। আচ্ছা ঠিক আছে, আর কিছু বলবো না, যা গিয়ে ফ্রেশ হয়ে খেতে আয়। বলেই মমতা বেগম বেরিয়ে গেলেন রুম থেকে। মন যেন হাঁপ ছেড়ে বাঁচল। সে ফ্রেশ হয়ে নিচে এলো খাবারের জন্য। খাবার খেয়ে রুমে গিয়ে কিছুক্ষণ এফবিতে ঘোরাঘুরি করে ঘুমিয়ে পড়ল। পরদিন তার মায়ের ডাকে ঘুম থেকে উঠে যায়। ঘুম থেকে উঠে প্রথমে কিছু নাস্তা করে নেয়। তারপর বেরিয়ে পড়লো কলেজের উদ্দেশ্যে। আজ সে গাড়ি নিয়ে বেরিয়েছে। মন কলেজে যাবার সময় কাল রানা যেখানে দাঁড়িয়েছিল সেদিকে খেয়াল করে দেখে রানা আজ সেখানে নেই। মন আবারও গাড়ি চালাতে মনোযোগ দিল। সে আর রানার বিষয়ে মাথা ঘামালো না। মন কলেজে পৌঁছিয়ে তার বান্ধবীদের কাছে চলে গেল। হঠাৎ করে মনের নজর গেল একটা ছেলের উপর। দেখতে খুবই হ্যান্ডসাম, সুদর্শন, যেমন লম্বা তেমন তার গেটার। মন তো তাকে দেখে পুরোই ফিদা। ছেলেটার সাথে কিছু সাঙ্গপাঙ্গ আছে। মন ওর বান্ধবীকে দিয়ে ডেকে জিজ্ঞেস করলো, দিয়া, এই দিয়া। হ্যাঁ, কিছু বলবি? ফকিন্নি, এত সময় ধরে ডাকছি, শুনতে পাস না? হ্যাঁ, কি হয়েছে বল। ওই ছেলেটা কে রে? কোন ছেলেটা? আরে ওই যে দূরে দাঁড়িয়ে আছে, দেখতে কত সুন্দর আর কিউট, তাই না? কি সুন্দর, কিউট? কি বলছিস? পাগলের মতো এসব, মাথা গেছে নাকি? আরে গাধি, আমি ওর উপর ক্রাশ খেয়ে ফেলেছি। বল না, কে ও? আমি জানি না, আজই নতুন দেখছি ওকে এই কলেজে। এর আগে কখনো দেখিনি। কি নাম? ওকে তো আমার চাই চাই। দেখ মন, কারোর উপরটা দেখে এমন কোনো ভুল করিস না যাতে সারা জীবন পস্তাতে হয়, কারণ চকচক করলেই শোনা হয় না। সে নিয়ে তোকে ভাবতে হবে না। কি ভাবছেন ছেলেটাকে? ভাই গল্পের নায়ক নায়িকা তো আছে, এখন একজন ভিলেন তো দরকার নাকি? হ্যাঁ, এই হচ্ছে আমাদের গল্পের ভিলেন। ছেলেটার বাবা মন্ত্রী, আর বাপের সেই ক্ষমতার জোরে অনেক দুই নম্বরই ধান্দা চালিয়ে যাচ্ছে সে। আন্ডারওয়ার্ল্ডে নিজের আধিপত্য বিস্তারের জন্য চেষ্টা করে যাচ্ছে, কিন্তু পারছে না, শুধু একজনের জন্য। আর সে হচ্ছে মাফিয়া কিং মিস্টার ডেভিড। সবাই শুধু মিস্টার ডেভিডের নাম শুনেছে, কিন্তু আজ পর্যন্ত কেউ তাকে দেখতে পায়নি। যে তাকে একবার দেখেছে তাকে মরতে হয়েছে। মন তার ক্রাশ বয়কে নিয়ে ভাবছে, কিন্তু হঠাৎ এমন একজনকে দেখলো যে মনের মাথায় আগুন জ্বলে উঠলো। মন দেখলো কলেজের গেট দিয়ে রানা ভেতরে প্রবেশ করছে। মন তো রানাকে দেখে রাগে ফুলছে। রানা মনের কাছাকাছি আসতেই, আয় ছোট লোক, এদিকে আয়। রানা ছোট লোক শব্দটা শুনে থমকে দাঁড়ালো। কে তাকে ছোট লোক বলে ডাক দিল তা দেখার জন্য। কিন্তু রানা তো মনকে দেখে পুরোই অবাক। মনে মনে ভাবতে লাগলো, এই মেয়ে এখানে কেন? না জানি কপালে কি আছে। হে আল্লাহ, সকাল সকাল এই মেয়ের পাল্লায় পড়তে হবে এখন। ওই, তোকে যে ডাকছি তোর কানে কি সেটা যাচ্ছে না, নাকি কানের নিচে একটা দিতে হবে?
রানা মুনের দিকে এগিয়ে গেল। জি আপু, কি বলবেন বলুন। তুই এখানে কি করছিস রে ছোট লোক? আসলে আপু, আমি এখানে লেখাপড়া করতে এসেছি। উমা তাই? দেখেছিস দিয়া, ফকিন্নির আবার শখ কত। বলে দুজন হাসতে লাগলো। দিয়া বলল, তুই ওকে চিনিস নাকি? আরে ও তো একটা রিক্সা চালক। তুই দেখে ওকে বুঝতে পারছিস না? দেখছিস না ওর পোশাক কতটা নোংরা? আমার তো দেখেই বমি হচ্ছে এখন। এই ছোট লোক খ্যাত, তুই যা এখান থেকে। রানা সেখান থেকে চলে এলো। আর ওদিকে মুন তার ক্রাশ বয়ের কাছে চলে গেল, হাত বাড়িয়ে দিয়ে বলল, হাই, আমি মুন, তুমি? ছেলেটা কিছুক্ষণ মুনের দিকে লোভনীয় দৃষ্টিতে তাকিয়ে থাকলো, তারপর হাত মিলিয়ে, আমি বিধান। তো তুমি কোন ক্লাসে পড়ো? আমি এখানে অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছি। আর তুমি? ও হ্যাঁ, যে নতুন ভর্তি হলাম, তোমার সাথে সেম ক্লাসে। বিধান একথা বলাতে মুনের মনে তো লাড্ডু ফুটছে। হঠাৎ বিধান বলে উঠলো, আচ্ছা, আমরা যখন সেম ইয়ারের, তাহলে তো আমরা বন্ধু হতে পারি, যদি তুমি কিছু মনে না করো। এবার আর মুনের খুশি ধরে রাখে গিয়ে, সে তো মহা খুশি। আজ থেকে আমরা দুজন বন্ধু। ওকে। মুনের সাথে কথা বলার সময় বিধান যে মুনকে কুনজরে দেখছিল তেমন খেয়াল না করলেও দিয়া ঠিকই খেয়াল করেছে। কিন্তু মুন তো বিধানের উপর ফিদা হয়ে গেছে, করে বোঝাবে সে মুনকে। দিয়া এসব ভাবছে, তখন মুন দিয়াকে ডাক দিল। ওই কুত্তি, কি এত ভাবছিস বলতো? সে কখন থেকে ডাকছে আর তোর কোনো হুঁশই নেই? ব্যাপারটা কি? তাকিয়ে দেখলো বিধান আর নেই, সে হয়তো চলে গেছে। না কিছু না, চল ক্লাসে যাই। চল। এরপর দুজনেই একসাথে ক্লাসে চলে গেল। কিন্তু ক্লাসে গিয়ে দেখলো রানা ক্লাসে বসে আছে। দিয়া বলল, কিরে, এই ছেলেটা এখানে কেন? ও কি আমাদের সাথেই পড়ে? চিচি, শেষ পর্যন্ত এই ছিল কপালে। কে যে এইসব ছেলেদের কলেজে ভর্তি হওয়ার সুযোগ দেয় বুঝি না। এই বলে তারা তাদের বেঞ্চে বসে পড়ে। তারপর কোনো মতে ক্লাস করে যে যার বাসায় ফিরে গেল। রাত ঠিক 12টা। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, জনমানবহীন পরিবেশ। জঙ্গলের মধ্যে একটা ছোট্ট কুটিরে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে একটা লোককে। লোকটা চিৎকার করছে, প্রাণপণ চেষ্টা করছে ছোটার জন্য, কিন্তু পারছে না। হঠাৎ কুটিরের ভেতরে কারো প্রবেশের শব্দ ভেসে এলো লোকটার কানে। সামনের দিকে তাকিয়ে আবছা আলোয় যাকে দেখলো, তাতে তো তার শরীর ভয়ে কাঁপছে। এবার সে বুঝে ফেলেছে যে তার মৃত্যু নিশ্চিত। ভয়ে শরীর থরথর করে কাঁপছে। কাঁপা কাঁপা কণ্ঠে মুখ থেকে বেরিয়ে এলো, ডেভিড, তুমি? হ্যাঁ আমি। কেন, অন্য কাউকে আশা করছিলে জানোয়ারের বাচ্চা? তোকে আমি বলেছিলাম কুত্তার বাচ্চা, তোকে 2 নম্বরই ধান্দা ছেড়ে দিতে। কিন্তু তুই কি করলি? বন্ধ তো করলি না, বরং সাথে আরো নারী শিশু পাচার শুরু করেছিস। আমি ডেভিড বেঁচে থাকতে তোর এত বড় বুকের পাটা যে তুই আমার কথার অবাধ্য হোস, এর শাস্তি তো তোকে পেতেই হবে। তুই আমাকে মেরে ফেলবি তাই তো? মেরে ফেল, কিন্তু একটা কথা মনে রাখিস, তুই আমাকে মারবি, তোর বিরুদ্ধে আমার মতো আরো 100 জন দাঁড়িয়ে যাবে। লোকটার কথা শুনে ডেভিড একটা রহস্যময় হাসি দিল। কুত্তার বাচ্চা, তুই কি মনে করেছিস আমি তোর কথায় ভয় পেয়ে লুকিয়ে থাকবো? এই জঙ্গলে সিংহ কখনো লুকিয়ে থাকে না, বরং তার ভয়ে আরো সবাই লুকিয়ে থাকে। কিন্তু কি বলতো, তুই যেটা ভাবছিস আমিও তো সেটাই চাই। মানে কি বলতে চাইছিস তুই? মনে কর তোকে আমি এখন মেরে ফেলবো, তারপর তোর মৃত্যুর খবর শুনে তোর সমস্ত সঙ্গীরা আমাকে খুঁজে বেড়াবে। কিন্তু ওরা তো আমায় খুঁজেই পাবে না, কারণ ওরা কেউ আমাকে এখনো পর্যন্ত দেখেনি। কিন্তু আমি তো ওদেরকে চিনে ফেলবো আর একটা একটা করে মারবো। তুই কি ভেবেছিস যে প্রথমে তোদের রাঘব বোয়াল যে বিধান আছে তাকে আমি শেষ করব? আরে না রে, তুই তাহলে ভুল ভাবছিস। আগে তোদের মতো চুনোপুটিকে শেষ করব, তারপর ওই বিধানের ব্যবস্থা করব। তুই বিধান ভাইকে চিনিস কি করে? লোকটার এই কথা শুনে শিহাব বলল, ভাই, আপনি ওর সাথে কেন এত কথা বলছেন? মেরে দিন ওকে। তুই ঠিক বলেছিস, মেরে দে ওকে, কারণ ও আমাকে দেখে ফেলেছে। ওকে আর বাঁচিয়ে রাখা সম্ভব নয়, মেরে দে ওকে। সাথে সাথে শিহাব লোকটার মাথায় গুলি করে দিল। লোকটা মরে গেল। শিহাব হচ্ছে ডেভিডের ডান হাত। রাস্তা থেকে তুলে এনেছিল শিহাবকে। খেতে পেত না, রাস্তায় রাস্তায় ভবঘুরের মতো ঘুরে বেড়াতো শিহাব। তা দেখে ডেভিড নিয়ে এসেছিল ওকে। সবসময় ডেভিডের সাথেই রাখতো। ধীরে ধীরে ডেভিডের সাথে থেকে কাজ করতে শুরু করে। একসময় ডেভিডের একটা শক্তি হয়ে ওঠে শিহাব। দুজনে একে অপরের ভাইয়ের লাশটা নদীতে ফেলে দে শিহাব। ওকে ভাই, ঠিক আছে। মতো। ডেভিড চলে যায় তার থাকার জায়গায়। পরদিন সকালে রানা কলেজে যায়। কলেজে যেতেই হ্যাঁ, এই খ্যাতটাই কেন সবসময় সকাল সকাল আমার চোখের সামনে এসে পড়ে? যখন সামনে পড়েছে তখন একটু মজা নেওয়া যাক, কথাটা মনে মনে বলল বোন। ওই ছোট লোক, এদিকে আয়। জি আপু বলুন। যা আমাদের জন্য কিছু খাবার নিয়ে আয়। কি খাবার আনবো আপু?
যা ফুচকা নিয়ে আয়। ওকে আপু, যাচ্ছি। কিন্তু আপু, টাকাটা? আমি রানা। টাকা লাগবে, এদিকে আয়, টাকা নিয়ে যা। রানা দিয়ার কাছে গেল টাকার জন্য। কাছে যেতেই ঠাস করে রানার গালের চর বসিয়ে দিল দিয়া। চরটা এত জোরে মেরেছে যে ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। কিরে, এবার হয়েছে টাকা নেয়া? এখন যাবি খাবার আনতে? রানা তারপর চলে যায় ফুচকা আনতে। ফুচকাগুলো এনে দেয় ওদের কাছে। মন ফুচকাগুলো রানার মুখের উপর ছুঁড়ে মারে। রানা শুধু চুপ করে দাঁড়িয়ে আছে। তুই কি করে ভাবলি কুত্তার বাচ্চা যে আমরা তোর টাকায় কেনা ফুচকা খাবো? ছোট লোক কোথাকার, যা সর এখান থেকে। রানা চলে যায় সেখান থেকে, গিয়ে একটা বটগাছের নিচে বসে পড়ে। বসে বসে আনমনে কি যেন ভাবছে সে। হঠাৎ একটা ছেলে এসে রানার পাশে বসলো। হাই, আমি রাহাত। তুমি? আমি রানা। তো তুমি কোন ক্লাসে পড়ো? অনার্স প্রথম বর্ষে। তুমি? সেম ক্লাস। তাহলে আজ থেকে আমরা বন্ধু। ওকে বন্ধু। আমি কলেজে ঢোকার সময় দেখলাম মোহন আর দিয়া তোর সাথে খারাপ আচরণ করছে। কারণটা কি? আরে বাদ দে না এসব। ওরা কত টাকা পয়সাওয়ালা লোক, ওদের তো এসব নিত্যদিনের কাজ। আমাদের মতো গরিব মানুষের সাথে এসব না করলে ওদের দিন ভালো যায় না। তুই প্রতিবাদ করতে পারিসনি? আরে প্রতিবাদ করে কি আরো নিজের বিপদ ডেকে আনবো নাকি? তার থেকে যা করছে তা করতে দেয়াই ভালো। আচ্ছা চল ক্লাসে যাই। দুজনে মিলে ক্লাসের দিকে যাচ্ছিল, তখনই রানার ফোনে কল আসলো। রানা ফোন রিসিভ করলো। ওপাশ থেকে কেউ একজন কিছু কথা বলে ফোনটা কেটে দিল। রানা একটু চিন্তিত হয়ে বলল, সরি রে, আজ আর ক্লাস করতে পারবো না, আমাকে যেতে হবে। ক্লাসটা করে যা। ক্লাস শেষ হলেই না হয় কাজ সেরে নিস। না রে, খুবই গুরুত্বপূর্ণ কাজ পড়ে গেছে। একটা বন্ধু ফোন করেছে, যেতেই হবে। এই বলে রানা চলে গেল সেখান থেকে। আর রাহাত রানার যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। তারপর বলতে লাগলো, যা রানা যা, আমিও দেখছি তোর কত দূর। ওয়েট কর রানা, তোর জন্য অনেক বড় কিছু অপেক্ষা করছে। অনেক বড় সারপ্রাইজ আছে তোর জন্য, যা তুই কখনো ভাবতেও পারবি না। এটা বলে রাহাত একটা পৈশাসিক হাসি দিল, যে হাসির মাঝে লুকিয়ে আছে হাজারো রহস্য। রাহাত ফোন বের করে কাউকে কল দিল, তারপর কিছু কথা বলে ফোনটা কেটে দিল। এখন আপনারা নিশ্চয়ই ভাবছেন যে এই রাহাত ছেলেটা কে আর কি উদ্দেশ্য নিয়ে রানার সাথে বন্ধুত্ব করলো। সাথে থাকুন, জানতে পারবেন সবকিছু। রাত 2টো মিস্টার ডেভিড তার মৃত্যুপুরীতে আসে। এসে শিহাবকে ডাক দেয়। শিহাব সাথে সাথে এসে হাজির হয়। সবকিছু ঠিকঠাক আছে জি ভাই, বলুন। তো? সবাইকে বলে দিয়েছিস যে কি কি করতে হবে? ভাই, সবাইকে নিজ নিজ কাজ বুঝিয়ে দিয়েছি। গুড। এবার সবাইকে বল অপারেশনের জন্য রেডি হতে। আর সবাইকে বলে দিস আমি না বলা পর্যন্ত কোনো অ্যাকশন যেন না নেয় কেউ। ওকে ভাই, ঠিক আছে। তারপর সবাই বেরিয়ে পড়লো অপারেশনের জন্য। রাত 2:30 ডেভিড তার দলবল নিয়ে পুরো তৈরি হয়ে আছে আজ রক্তের হোলি খেলার জন্য। কারণ সেটা যেটা চায় না সেটাই হতে চাচ্ছিল তার অগোচরে। 3টা ছুঁই। ঠিক তখনই একটা কালো বড় গাড়ি দেখতে পেল তারা। নির্জন রাস্তা, জনমানবহীন। গাড়িটা তাদের থেকে কিছুটা দূরে থেমে গেল। গাড়ি থেকে একটা লোক নেমে এলো। লোকটা এদিক ওদিক তাকিয়ে তারপর একটা সিগারেট ধরিয়ে টানতে লাগলো আর মোবাইল ফোন বের করে কাকে যেন কল দিল। তারপর বলতে লাগলো, বস, আমি তো পৌঁছে গেছি, কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না। ফোনের ওপাশ থেকে কি বলছে তা শোনা যাচ্ছে না, কিন্তু লোকটা যেভাবে কথা বলছে তাতে ডেভিড বুঝতে পারে যে ওর উপরেও কেউ আছে। লোকটা আবার বলে, বস, আপনি একটু দেখুন না, আমরা 4জন ঠিকই, কিন্তু রাস্তাটা খুবই নির্জন। আমার খুবই ভয় করছে বস, প্লিজ কিছু একটা করুন। লোকটা আরো কিছু সময় পর ফোনটা কেটে দিল। লোকটা ফোন কাটার ঠিক 5 মিনিটের মাথায় আর একটা কালো গাড়ি সেখানে এসে উপস্থিত হলো। সেই গাড়ি থেকেও একজন লোক নেমে এলো। তারপর দাঁড়িয়ে বলল। তারপরে দুজনে গাড়ির চাবি চেঞ্জ করে গাড়ির দিকে রওনা হলো। তখনই ডেভিডের নির্দেশ, চারদিক থেকে বৃষ্টির মতো গুলি ছুটতে লাগলো সবাই। বিপরীতগামী লোকগুলো কোনো সুযোগই পেল না প্রতিরোধ করার। সবারই স্পট ডেথ হয়ে গেল। ডেভিড তার লোকজনকে নিয়ে গিয়ে গাড়ির তালা ভেঙে গাড়ির দরজা খুললো। গাড়ির দরজা খুলে যা দেখলো তাতে তো ডেভিডের মাথা ঘুরে গেল। দেখলো যে গাড়ির ভেতরে ভর্তি টাকা। এরপর দ্বিতীয় গাড়িটা খুলে ফেললো। সেটা খুলে যা দেখলো তাতে তো তার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। মানুষ এতটা নিচে নামতে পারে তা সে ভাবতেও পারেনি। সে জানতো যে আজ এখানে এমনি কিছু হবে, কিন্তু সেটা যে এত পরিমাণ যা তার ধারণার বাইরে ছিল। কারণ গাড়ির ভেতরে পুরো গাড়ি মেয়ে দিয়ে ভর্তি। প্রতিটা মেয়ের বয়স 15 কিংবা 16 বছরের বেশি না। মেয়েগুলো সবাই ভয় পেয়ে আছে। ডেভিডকে দেখে তারা ভয়ে গাড়ির মধ্যে এক জায়গায় জড়সড় হয়ে বসে রইল। ডেভিড ভাবলো
সে যদি মেয়েগুলোকে এখন কিছু বলতে যায় তাহলে হিতে বিপরীত হতে পারে। তাই ডেভিড প্রথমে তার লেডি গ্যাংয়ের কিছু মেয়েদেরকে বলে মেয়েগুলোকে স্বাভাবিক করে তুলতে। তারপর ডেভিড সবার পরিবারের কাছে খবর পৌঁছে দেয় মিডিয়ার মাধ্যমে, কিন্তু ডেভিড কারোর সামনে আসে না, সবকিছু করিয়েছে শিহাবকে দিয়ে। কিছুক্ষণের মধ্যেই সবাই এসে মেয়েগুলোকে নিয়ে যায়। ডেভিড তার লোকজনদের নিয়ে সেখান থেকে আসতে যাবে, তখন কেমন যেন একটা আওয়াজ শুনতে পেল। সবাই সেই আওয়াজ অনুসরণ করে যেতে লাগলো। কিছু দূর যেতে দেখতে পেল প্রথমে যে লোকটি গাড়ি নিয়ে এসে রাস্তায় দাঁড়িয়েছিল সেই লোকটি শুয়ে শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে, কারণ তার পায়ে গুলি লেগেছে। ডেভিড তো ভেবেছিল সবাই মারা গেছে, কিন্তু এ তো এখনো জীবিত। ডেভিড মনে মনে ভাবতে লাগলো, যাক ভালোই হলো, এর কাছ থেকে তো অন্তত জানা যাবে যে কে আছে এসবের পিছনে। এটা ভেবে সে লোকটাকে হসপিটালে নিয়ে যায়। ডক্টর লোকটার চিকিৎসা করে, লোকটা সুস্থ হয়। ডেভিডের এসব কাণ্ড একজন বসে বসে তার ল্যাপটপে দেখছে আর হাসছে আর বলছে, ডেভিড, অপেক্ষায় থাক, আমি আসছি তোর জীবনের কাল হয়ে। এই রাজন রাইসন একবার যেটা ভাবে সেটা সে করেই সারে। তোর সাথে আমার অনেক হিসাব যে বাকি রে ডেভিড। আমি আসছি ডেভিড, আমি আসছি। বলেই রাজন রাইসান এক পৈশাচিক হাসিতে মেতে ওঠে। ডেভিড রাত 9টায় হসপিটালে আসে লোকটার সাথে দেখা করার জন্য, কিন্তু লোকটা তার কেবিনে নেই। ডেভিড হসপিটালের ডক্টরকে ডাকে কি ব্যাপার ডক্টর, রোগী কোথায়? আর বলে, কিন্তু ডক্টর কিছুই বলতে পারে না। ডেভিড হসপিটালের সিসিটিভি চেক করে দেখে লোকটা নিজেই একা একা হেঁটে হসপিটালের বাইরে চলে গেছে। এসব দিকে ডেভিড ডক্টরকে আবারও বলে, এই হচ্ছে আপনাদের দায়িত্ব। একজন অসুস্থ লোক হসপিটাল থেকে হেঁটে বেরিয়ে গেল আর আপনারা কিছু বলতে পারছেন না। সরি স্যার, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের মাফ করে দিন। মাফ করে দিব তাই না? অপদার্থ কোথাকার। প্লিজ বস, আমার জানটা ভিক্ষা দিন, আমি ডেভিডকে কিছু বলিনি। সে আমি খুব ভালো করে জানি যে তুই কিছুই বলিসনি। ডেভিডের কারণে আমার যে ক্ষতি হয়েছে তার হিসাব আমি ঠিক সময় মতোই ওর কাছ থেকে নেব। কিন্তু কি বলতো, ও যদিও জানে না যে তুই আমার লোক, কিন্তু তারপরেও ও তোকে দেখে ফেলেছে। কোনো না কোনো দিন ও তোকে খুঁজে বের করবেই, আর সেদিন আমার বিপদ হতে পারে। আমি চাই না আমার বিপদকে বাঁচিয়ে রাখতে, তাই যে তোকে মরতেই হবে। প্লিজ বস, আমাকে মারবেন না, আমাকে ছেড়ে দিন। আমি এই দেশ ছেড়ে অন্য দেশে চলে যাব, তবু আমাকে ছেড়ে দিন। লোকটার এমন কাকতি মিনতি দেখেও রাজন রাইসানের পাথর মনে একটু মায়া হলো না। সে লোকটার মাথায় ঠিক মাঝখানটায় একটা গুলি করে দিল। লোকটার নিষ্প্রাণ দেহটা মাটিতে পড়ে আছে। রাজন রাইসন বলল, সরি রে ইয়ার, তুই আমার জন্য অনেক কাজ করেছিস, কিন্তু কি করব বল, তোকে যদি দেখতে না পেতো তাহলে তুই বেঁচে থাকতি রে। এরপর সে রাহাতকে ডেকে বলল, রাহাত, ওর লাশটা পুঁতে দে। ওকে ভাইয়া, আমি ব্যবস্থা করছি, তুমি কোনো চিন্তা করো না। যা করবি খুব সাবধানে করবি, সবার আড়ালে। ওকে। এরপর সে রাহাতকে ডেকে বলল। এরপর ডেভিড লোকটাকে অনেক খোঁজাখুঁজি করলো, কিন্তু কোনো খোঁজই পেল না। রাত 10টা হসপিটালে লোকটা রাজন রাইসনের পায়ের কাছে হুমড়ি খেয়ে পড়ে আর বলতে লাগে। তারপর রাজন রাইসন চলে যায়। রাহাত লাশটাকে নিয়ে গিয়ে মাটির নিচে পুঁতে ফেলে। কি ভাবছেন রাহাতকে? রাহাত আসলে রাজন রাইসনের আপন ছোট ভাই। ডেভিড লোকটাকে খুঁজে না পেয়ে চলে আসে তার বাসায়, কিছু খেয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে রানা কলেজের গেট দিয়ে ঢুকছিল, তখন গেটের এক পাশে তাকিয়ে দেখতে পেল মুন আর বিধান বসে আছে খুবই কাছাকাছি। এটা দেখে রানা এক পাশ সামনে গিয়ে আবার থেমে গেল। আর ভাবতে লাগলো, না না, আমি কেন ওদের পথের কাঁটা হয়ে দাঁড়াবো? কিন্তু আমার এমন লাগছে কেন? কেন আমার মন বারবার চাচ্ছে মুনকে এই ছেলেটার থেকে আলাদা করতে। না না, ওরা ওদের মতোই থাক, আমি বরং আমার কাজ করি। রানা হাঁটতে হাঁটতে চলে যায় সেই বট গাছের নিচে। সেখানে গিয়ে বসে আছে আনমনে। এটা তার নিত্যদিনের অভ্যেস। যখন একা থাকে তখন কি যেন ভাবে সে। হঠাৎ রাহাত তার ভাবনার অবসান ঘটিয়ে বলে, কিরে, এখানে বসে কি করছিস? ক্লাসে যাবে না? চল ক্লাসটা করে আসি। এরপর দুজনেই চলে যায় ক্লাস করতে। ক্লাসে গিয়ে তারা একটা বেঞ্চে বসে পড়ল। মুন আর দিয়াও আছে, কিন্তু তারা তো রানাকে দেখে রাগে ফুলছে। মুন আর সহ্য করতে না পেরে কিছু বলতে যাবে, তখনই স্যার ক্লাসে চলে আসলো। স্যার আসার সাথে সাথেই সবাই নীরব দর্শকের মতো হয়ে গেল। কেউ কোনো কথা বলছে না, শুধু স্যারের লেকচার শুনে যাচ্ছে মন দিয়ে। কিছুক্ষণ পর ছুটির ঘন্টা বেজে গেল। সবাই মিলে রওনা দিল যে যার গন্তব্যের উদ্দেশ্যে। রানাও চলে গেল তার বস্তিতে।
এরপর বিকেলবেলা রিক্সা নিয়ে বের হয় রানা। স্ট্যান্ডে বসে আছে সে। হঠাৎ কে যেন তাকে ডাক দিল। কে ডাক দিয়েছে তা দেখার জন্য রানা তাকাতেই দেখে মুন আর বিধান একসাথে দাঁড়িয়ে আছে। ওদের দেখে রানা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মুন বলে ওঠে, দেখো দেখো, ছোট লোকটার মুখের অবস্থা তো দেখো একবার। কোথায় যাবেন সাহেব? সামনের পার্কে নিয়ে চল আমাদের। আচ্ছা ঠিক আছে, উঠুন। মুন আর বিধান দুজনেই রিক্সায় উঠে বসে পড়লো। রানা রিক্সা চালাতে লাগলো, কিন্তু বিপত্তি বাঁধলো কিছুক্ষণ পরে। হঠাৎ মুন রানার সিটের উপর পা তুলে বসে রইল। রানা না পারছে বসতে, না পারছে বলতে, শুধু রিক্সা চালাচ্ছে আর রাগে শরীর কাঁপছে। অবশেষে রানা ওদের দুজনকে পার্কের সামনে নামিয়ে দিয়ে চলে আসে। এদিকে ডেভিড হাসপাতালে সেই লোকটাকে খুঁজে না পেয়ে নিজের রুমে পায়চারি করে বেড়াচ্ছে। তখনই শিহাব আসে। হ্যাঁ শিয়া বল, কোনো খবর পেলি কি ওর? ভাই, ওর তো কোনো খবর পাইনি, কিন্তু এটা নিশ্চিত যে ওকে কিডন্যাপ করা হয়েছে। তুই কিভাবে বুঝতে পারলি যে ওকে কিডন্যাপ করা হয়েছে? ভাই, আমি হসপিটালের আশেপাশের সিসিটিভি গুলো চেক করেছি, আর সিসিটিভি ফুটেজে দেখতে পেয়েছি হসপিটাল থেকে কিছু দূরে লোকটাকে একটা কালো গাড়ি এসে উঠিয়ে নিয়ে গেছে। গাড়িটাতে 7 থেকে 8 জন লোক ছিল। চিনতে পেরেছিস ওদের কাউকে? না ভাই, ওখানেই তো সমস্যা। মানে? ওরা সবাই কালো কাপড় দিয়ে মুখ ঢাকা ছিল। তবে একটা বিষয় ভাই, ওদের পোশাকগুলো একদম একই রকম, সবার গায়ে একই ধরনের পোশাক। আর ওরা কাজটা খুব দ্রুত করেছে, তাই কেউ বুঝতেও পারেনি। প্রথমে ওকে অজ্ঞান করেছে, তারপর গাড়িতে করে নিয়ে চলে গেছে। শিহাব তুই এক কাজ কর, গাড়িটা কার নামে রেজিস্ট্রেশন করা সেটা খুঁজে বের কর। ওকে ভাই, আমি দেখছি, আপনি নিশ্চিন্ত থাকুন। এটা বলে শিহাব সেখান থেকে চলে যায়। আর ডেভিড ভাবতে লাগে, নিশ্চয়ই কোনো বড় ধরনের ষড়যন্ত্র চলছে, নিশ্চয়ই কোনো বড় ধরনের ধামাকা হতে চলেছে দেশে। কিছু তো একটা করতেই হবে। পরদিন সকালে কলেজে রানা আর রাহাত বসে আছে। রানা আগের মতোই নিশ্চুপ হয়ে বসে আছে, কোনো কথাই বলছে না। কোনো উপায় না পেয়ে রাহাত বলে, কিরে, তোর সমস্যা কোথায় বলতো? তোকে যখনই দেখি তখনই কি যেন ভাবছিস। কি ভাবছিস এত, বলতো? না কিছু না, এমনি ভালো লাগছে না। চল ক্লাসে যাই, ক্লাসের সময় হয়ে গেছে। তুই যা, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসিস। হুম। রানা সেখান থেকে চলে যায়। রাহাত কাকে যেন ফোন দিল। ফোনের অপর পাশ থেকে একটা লোক রিসিভ করে বলল, হে রাহাত, বল। আমার মাথায় কিছু ঢুকছে না, আমি কি করব? ও তো শুধু আমার সাথে বন্ধুত্ব করছে, কিন্তু এখন পর্যন্ত ওর মনে আমি জায়গা করতে পারিনি। কোনো কথাই বের করতে পারছি না ওর কাছ থেকে। কিছু জিজ্ঞেস করার আগেই এড়িয়ে যায়। কিভাবে কি করব ভেবে পাচ্ছি না। যেভাবেই হোক ওর পিছু তুই ছাড়বি না। আর হ্যাঁ, ও যেন তোকে কোনোভাবেই সন্দেহ না করে, তাহলে কিন্তু অনেক বড় বিপদ হবে। এমনটা তো আমি হতেই দেব না। আর যদি কখনো এমনটা হয়, আমাকে ও কিছু করার আগেই আমি ওর ব্যবস্থা করব। এ নিয়ে তোকে ভাবতে হবে না। রাহাত এসব বলছে, কিন্তু রাহাতের এসব কথা আড়াল থেকে কেউ একজন শুনে ফেলেছে। অবশ্য সে লোকটা ফোনের অপর পাশের ব্যক্তির কোনো কথাই শুনতে পায়নি, কিন্তু রাহাতের সমস্ত কথা সে শুনতে পেয়েছে। রাহাতের কথা শুনে তো তার পায়ের রক্ত মাথায় উঠে গেল। রাগে তার চোখ রক্তের মতো লাল হয়ে গেছে। সে রাহাতকে পারলে এখনই মেরে দেয়, কিন্তু সে সেটা এখন করতে চায় না, কারণ তাহলে সে তার সমস্ত সাজানো প্ল্যান নষ্ট হয়ে যাবে। তাই নিজের রাগটাকে কোনো মতে সংযত করে সেখান থেকে চলে গেল। কিন্তু রাহাত এসবের কিছুই বুঝতেও পারেন যে তার কথাগুলো কেউ একজন শুনে নিয়েছে। রাহাত ক্লাসে গিয়ে দেখলো রানা ক্লাসে বসে আছে, একদম চুপ করে। কিরে, কি করছিস? রাহাতের কথা শুনে রানা একটু ঘাবড়ে যায় আর আমতা আমতা করে বলে, না কি আর করব, বসে আছি। ওরা কথা বলছিল। ঠিক তখনই ক্লাসের স্যার এসে উপস্থিত হলো। সবাই স্যারকে দেখে একদম নিশ্চুপ হয়ে গেল, কারণ আজ প্রিন্সিপাল স্যার নিজে এসেছেন ক্লাসে, সাথে একটা সুন্দরী মেয়ে। রাহাত তো তাকে দেখে হা করে তাকিয়ে আছে। মেয়েটা যেমন লম্বা তেমনই সুন্দরী, হার কোমর অব্দি চুল, দেখতেও খুব স্মার্ট। তো হা করে তাকিয়ে থাকাটা তো কোনো অপরাধের না, তাই না? রানা রাহাতের এই অবস্থা দেখে বলল, ওই শালা মুখ বন্ধ কর, মুখে মাছি যাবে। রাহাত সাথে সাথে মুখ বন্ধ করে নেয় আর মাথা চুলকাতে থাকে। স্যার বললেন, হ্যালো স্টুডেন্ট, এর নাম রিয়া। আজ থেকে তোমাদের নতুন বন্ধু, তোমরা সকলেই এর সাথে পরিচিত হয়ে নাও। এই বলে স্যার চলে গেলেন। রিয়া রানা আর রাহাতের দিকে তাকালো, তারপর তাদের কাছে গিয়ে বসে পড়লো। রিয়ার হঠাৎ এমন বিহেভ রানার কেমন যেন একটু খটকা লাগলো। রিয়া রানা আর রাহাতের দিকে হাত বাড়িয়ে বলে, হাই, আমি কি তোমাদের সাথে বন্ধুত্ব করতে পারি?
এবার রানার অবাকের মাত্রাটা আরো বেড়ে গেল, কারণ রিয়া আর রাহাত কেমন যেন চোখের ইশারায় কথা বলছিল, কিন্তু সেটা রানা বুঝতে পেরে যায়। রানা এসব নিয়ে চিন্তা করছে, তখন রিয়া বলে, কি ব্যাপার, তুমি কি ভাবছো? তুমি তোমার পরিচয় দিবে না আর বন্ধু করবে না আমার সাথে? রিয়ার কথায় রানা চিন্তার জগৎ থেকে বেরিয়ে আসে আর আমতা আমতা করে বলে, আমি রানা, আজ থেকে আমরা বন্ধু। রানার অনিচ্ছা সত্ত্বেও রিয়ার সাথে বন্ধুত্ব করলো। তার অবশ্য একটা কারণ আছে, সেটা পরে জানতে পারবেন। এরপর রানা তার বস্তির উদ্দেশ্যে চলে যায়। আর এদিকে রাহাত রিয়ার কথোপকথন। মনে রেখো, ও যেন কোনোভাবেই জানতে না পারে যে আমরা পূর্ব পরিচিত, তাহলে সবকিছু শেষ হয়ে যাবে। ও যদি একবার জানতে পারে আমাদের আসল পরিচয়, তাহলে আমাদেরও বাঁচতে দেবে না। বুঝতে পারছি। তুমি শুধু দেখে যাও, এমন অভিনয় করবো যে কোনোভাবেই বুঝতে পারবে না আমাদের আসল উদ্দেশ্য। আর আমাদের উদ্দেশ্য সফল হওয়ার জন্য যা যা করা দরকার আমি তাই করব। এখন তুমি চলে যাও। ওকে, যাচ্ছি। তারপর রিয়া আর রাহাত চলে যায় তাদের বাড়িতে। আর এদিকে কেউ একজন ওদের দুজনের সমস্ত কথা শুনে রেকর্ড করে রেখে দিয়েছে। তারপর একটা মুচকে হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে ডেভিডকে শিহাব ফোন করে। ডেভিড ফোন রিসিভ করার পর, ভাই, সেই গাড়িটার ব্যাপারে আমি খোঁজ নিয়েছিলাম, কিন্তু কিন্তু কি হয়েছে? আসলে ভাই, এই গাড়ি যার নামে রেজিস্ট্রেশন করা, সে আজ থেকে 2 বছর আগেই মারা গেছে। আর ওই লোকগুলো সেই সুযোগটারই কাজে লাগিয়েছে। গাড়িটা চুরি করে নিয়ে তারা তাদের কাজ হাসিল করেছে। যার নামে গাড়িটা রেজিস্ট্রেশন করা, তার বাড়ির লোকের কাছ থেকেই জানতে পেরেছি গাড়িটা চুরি হয়েছিল হসপিটালের লোকটা কিডন্যাপ হওয়ার ঠিক একদিন আগেই। ভাই, আচ্ছা তাই নাকি? তুই খোঁজ নিয়ে দেখ গাড়িটা এখন কোথায় আছে। ভাই, সেটা আর খুঁজে কোনো লাভ নেই, কারণ গাড়িটা একটা জঙ্গলের মধ্যে পুরো অবস্থায় পাওয়া গেছে। হোয়াট? সেটা কি করে সম্ভব? জানি না ভাই। আচ্ছা, তোকে দুজনের ছবি পাঠাচ্ছি, তুই এদের উপর সবসময় নজর রাখবি। কখন কোথায় যায়, কি করে, কোথায় থাকে, সব ইনফরমেশন আমার চাই। কিন্তু খুব সাবধান, ওরা যেন বুঝতে না পারে যে তুই ওদের ফলো করছিস। ওকে? জি ভাই, ঠিক আছে, আমি ওদের উপর নজর রাখবো। ওকে, রাখছি। ডেভিড ফোনটা কেটে দিল। তারপর ভাবছে কিভাবে কি করবে সে। সবকিছু যেন পুরো ঘোলাটে ঘোলাটে লাগছে তার কাছে। কে শত্রু আর কে বন্ধু সেটাই ডেভিড বুঝতে পারছে না। সবাই যেন এক প্রকার মুখোশের আড়ালে বসে আছে। তারপর হঠাৎ ডেভিডের মাথায় একটা প্ল্যান আসে, আর সেই প্ল্যান অনুযায়ী কাজ করতে শুরু করলো। পরদিন সকালে রানা কলেজের গেট দিয়ে ভেতরে ঢুকছিল, তখন বিধান ওকে ডাক দিল, সাথে মনু আছে। সেখানে যাওয়ার পর বিধান রানাকে বলে, আচ্ছা চলো যা, আমার জন্য একটা সিগারেট নিয়ে আয় তো। মানে আমি কেন আপনার জন্য সিগারেট আনতে যাব? আমি পারবো না। কি বললি? তুই পারবি না? হাই, তোরা ধর ওকে। ওর এমন অবস্থা করবি যেন আর কোনোদিন আমার কথার অবাধ্য না হয়। বিধানের কথা মতো তার সাথে থাকা ছেলেগুলো রানাকে ইচ্ছে মতো মারতে লাগলো। তা দেখে মুন আর দিয়া হাসতে লাগলো। তখনই রাহাত আর রিয়া সেখানে এসে উপস্থিত হয়, আর ওরা সবাইকে সেখান থেকে সরিয়ে রানাকে নিয়ে চলে আসে। রিয়া বলে, তুই এভাবে পড়ে পড়ে মার খাওয়ার জন্য জন্মেছিস, প্রতিবাদ করতে পারিস না? রিয়ার কথা শুনে রানা শুধু মুচকি হাসলো। তারপর ক্লাসে চলে গেল। ক্লাস করে রানা কাউকে কিছু না বলে ক্লাসরুম থেকে বেরিয়ে চলে গেল। রাহাত আর রিয়া রানাকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও পেল না। এদিকে বিধান মুনকে বলল, মন, আমরা আজকে একটা পার্টি রেখেছি, সব বন্ধুরা মিলে। যদি তুমি আসতে। আমি কিন্তু প্লিজ প্লিজ না করো না, প্লিজ। ওকে, ঠিক আছে, আমি আসবো। মন বিধানের কথা রাজি হয়ে গেল, কারণ মন তো বিধানকে সেই কবে থেকেই ভালোবেসে ফেলেছে। সে ভেবেছে আজ পার্টিতে গিয়ে বিধানকে তার ভালোবাসার কথা বলবে, কিন্তু সেটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল, কারণ বিধান যে তাকে ফাঁসানোর জন্যই আজ পার্টিতে ডেকেছে। মন বাড়িতে চলে এলো। বিধান তার এক বন্ধুকে ফোন করে বলে, দোস্ত, পাখি জালে ফেসেছে, শুধু আজ পার্টিতে আসার অপেক্ষা। পেছন থেকে দিয়া বিধানের এসব কথা শুনে ফেলে, আর দিয়া সেখান থেকে চলে যায়। তারপর মুনকে ফোন করে। মুন ফোন রিসিভ করার পর, হ্যাঁ দিয়া, এ সময় ফোন দিলে যে বড়, কিছু বলবি কি? আসলে তোকে কিভাবে যে বলি কথাটা, তুই বিশ্বাস করবি কিনা জানি না। ওই কুত্তি, এত প্যাচাল না পেরে বল কি জন্য ফোন করেছিস? তুই কি বিধানের পার্টিতে যাওয়ার কথা বলেছিস? কিন্তু কেন? তুই যাস না রে দোস্ত, তোর বিপদ হবে। বিপদ হবে মানে? কিসের বিপদ? এরপর দিয়া মনকে সবকিছু খুলে বলল, কিন্তু মন দিয়ার কোনো কথাই শুনলো না, আর দিয়াকে অনেক কথা বলল।
মন দিয়াকে বলে, দেখ আমি খুব ভালো করে জানি বিধান এমন ছেলে নয়। মন, তুই বিধানকে চিনিস না। ও একটা ব্যাস দিয়া, তুই আর কিছু বলবি না। আমি জানি তুই বিধানকে মোটেও সহ্য করতে পারিস না, সেই প্রথম দিন থেকেই। তাই বলে তুই ওর নামে যা বলবি আমি তাই মেনে নেব? তুই যদি এমনটা ভাবিস বা ভেবে থাকিস তাহলে ভুল ভেবেছিস। এরপর যদি তুই বিধানের নামে আমার কাছে কোনো ধরনের খারাপ কথা বলার চেষ্টা করিস তাহলে তোর সাথে আমার আর কোনো সম্পর্ক থাকবে না। ওকে বাই। এই বলে মন ফোনটা কেটে দিল। দিয়া ভেবে পাচ্ছে না যে সে কি করবে এবার। সময় যত যাচ্ছে মনের বিপদ ততই ঘনিয়ে আসছে। দিয়া আর কিছু ভেবে না পেয়ে একজনকে ফোন দিল, কারণ সেই পারবে একমাত্র মনকে বাঁচাতে এই বিপদ থেকে। কে হতে পারে সেই লোকটা যে এখনো লুকিয়ে আছে মুখোশের আড়ালে লোক সমাজের ভিড়ে? গল্প কিং অফ মাফিয়া। দিয়া লোকটাকে ফোন দিল। লোকটা ফোন রিসিভ করতেই দিয়া বলে ওঠে, তুমি ওকে বাঁচাও প্লিজ, না হলে ওর অনেক বড় ক্ষতি হয়ে যাবে। ও আজ বিধানের দেওয়া পার্টিতে গেলে ওর অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। সরি, আমি ওকে বাঁচাতে পারবো না। তুমি না ওকে ভালোবাসো? ওর এত বড় ক্ষতি তুমি হতে দেবে? হ্যাঁ ভালোবাসতাম, কিন্তু সেটা ওর মতো কোনো অহংকারী মেয়েকে নয়। ওর মতো অহংকারী মেয়ের এমন অবস্থায় হওয়া উচিত। কি বলছো তুমি এগুলো? তুমি ঠিক আছো তো? আমি জানি তুমি এখনো ওকে ভালোবাসো, তো দয়া করে ওকে শয়তানটার হাত থেকে বাঁচিয়ে নাও। সরি, তুমি আমাকে এই বিষয় নিয়ে আর কোনো ফোন দিবে না, ওকে? তুমি একটা পাষাণ, না হলে নিজের ভালোবাসার মানুষের এমন বিপদের কথা শুনে এমন কথা কেউ বলে? দিয়ার কথা শুনে লোকটা হাসতে শুরু করলো। কি ব্যাপার, তুমি হাসছো কেন? তুমি কি ভেবেছো আমি এত সহজে ওকে আমার মন থেকে মুছে ফেলবো? তুমি আমাকে ফোন করে বলার সাথে সাথে আমি লোক পাঠিয়ে দিয়েছি, আর সময় মতো আমিও সেখানে উপস্থিত হব। বুঝতে পেরেছো? লোকটার কথা শুনে দিয়া একটা শান্তির নিঃশ্বাস ফেললো। তোমাকে কি বলে যে ধন্যবাদ দেব সেই ভাষা আমার জানা নেই। আরে আমি আমার ভালোবাসার মানুষকে বাঁচানোর জন্য এসব করছি, তো এতে ধন্যবাদ দিচ্ছ কেন? আমার সব থেকে কাছের বান্ধবীকে বাঁচাচ্ছ তাই। ও তাই? হুম। তারপর দিয়া ফোনটা কেটে দিল আর মনে মনে বলতে লাগলো, শুধু আমি জানি তুমি মনকে ভালোবাসো, কিন্তু মন তো সেটা জানে না। যেদিন জানবে সেদিন যে কি হবে কে জানে। মন রাত 10টায় পার্টিতে এসে পৌঁছল, কিন্তু পার্টিতে এসে যা দেখলো সবাই মাস্ক পরে, শুধু বিধান ছাড়া। সে সোজা বিধানের কাছে চলে যায়, গিয়ে বিধানকে বলে, বিধান, তোমার সাথে আমার কিছু কথা আছে। তোমার একটু সময় হবে কি শোনা? আমারও তোমার সাথে কিছু কথা আছে, পরে বলবো নি। তখন তোমার কথাগুলো বলো। ঠিক আছে, তখনই বলবো। ঠিক আছে চলো। মনের যেন আর তর্স হয়েছে না, ব্যাকুল হয়ে আছে বিধানকে তার ভালোবাসার কথা বলার জন্য। বিধান মনকে বলল, মন আজ অনেক খুশি। মন ভাবছে বিধান তাকে কি বলবে, তাহলে বিধানও কি তাকে আজ ভালোবাসার কথা বলবে? যদি এমনটাই হয় তাহলে মন সত্যি পাগল হয়ে যাবে। মন এসব ভাবছে, আর অন্যদিকে বিধান মনে মনে শয়তানি হাসি আসছে। এদিকে সেই লোকটা তার পাঠানো ছেলেগুলোর মধ্যে একটা ছেলেকে ফোন বের করে কল বলল, কিরে, পার্টি শেষ হতে আর কতক্ষণ? এই তো ভাই, আর কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে। আপনি কোথায় এখন? গেটের সামনে দাঁড়িয়ে আছি। পার্টি শেষ হলে আমাকে জানাবি, ওকে? আর মন, বিধান যেন তোদের চোখের আড়াল না হয়। ফোনের লাইন চালু রেখে দে, তাহলে কোনো সমস্যা হলে আমাকে সাথে সাথে জানাতে পারবি। ওকে ভাই, ঠিক আছে। মন, একটু ওই রুমে আসবে, কিছু কথা আছে তোমার সাথে। ঠিক আছে চলো। না, আমি আগে যাব, তারপর তুমি যাবে। কেন, আমি তোমার সাথে গেলেই তো হলো, তাই না? না, তোমার জন্য একটা সারপ্রাইজের ব্যবস্থা করেছি, তাই আমি আগে যাব, তারপর তুমি। তোমাকে ওয়েলকাম করতে হবে না। ঠিক আছে, তুমি যাও। ঠিক আছে, ঠিক 5 মিনিট পরে রুমে আসবে। ওকে। মন আজ খুব খুশি। সে তার ভালোবাসার মানুষকে ভালোবাসার কথা বলবে, আপন করে নেবে। কিন্তু মন এটা ভেবে এক্সাইটেড যে বিধান তাকে কি বলবে, কি সারপ্রাইজ দেবে। আর এদিকে বিধান মনে মনে, মন, এতদিন ধরে আমি যে সুযোগটার অপেক্ষায় ছিলাম সেটা আজকে পেয়েছি। এই সুযোগটা আমি কোনো মতেই হাতছাড়া করব না। তুমি ভাবতেও পারবে না মন, তোমার সাথে আজ কি হতে চলেছে। আজকের পর এই দুনিয়ায় বেঁচে থাকতেও তোমার ঘৃণা করবে। তুমি আমার থেকে আমার প্রিয় মানুষটাকে দূরে সরিয়ে দিয়েছো, তার সাথে তো তোমাকে ভোগ করতেই হবে। এটা বলে বিধান পৈশাসিক হাসিতে মেতে উঠল।
অন্যদিকে সেই অজানা লোকটাকে ছেলেটা ফোন করলো। লোকটা ফোন রিসিভ করে। হ্যাঁ বল, কি খবর? ভাই, বিধান ভাবিকে রুমে যেতে বলেছে কি নাকি সারপ্রাইজ দিবে। 5 মিনিট পরে ভাবি রুমে যাবে। বাড়িতে কে কে আছে এখন? পার্টি শেষ তো, সবাই চলে গেছে। এখন শুধু বিধান আর ওর বন্ধু আর ভাবি আছে। তোরা এক কাজ কর, মুনের পিছু পিছু যা, কিন্তু রুমের ভিতরে কেউ যাবি না। দরজার সামনে দাঁড়িয়ে থাকবি, আমি আসছি। ঠিক 5 মিনিট পর মুন পা বাড়ালো রুমের দিকে। তার পেছনে বিধানের বন্ধুও ছিল, আর ওদের পেছন পেছনে ছেলেগুলো। মুন রুমের সামনে গিয়ে দরজায় ধাক্কা দিতেই দরজা খুলে গেল, কিন্তু রুমের ভিতরে অন্ধকার, সামনে কিছুই দেখা যাচ্ছে না। আর সেই সুযোগে বিধানের বন্ধুগুলো রুমের ভেতরে অন্ধকার লুকিয়ে পড়লো। তা মন বুঝতেও পারেনি। মন রুমে অন্ধকার দেখে বিধানকে ডাকতে লাগলো। বিধান, বিধান, কোথায় তুমি? রুমে এত অন্ধকার কেন? কি হলো? কথা বলছো না কেন? কোথায় তুমি? মন বিধানকে ডেকে চলেছে, কিন্তু বিধানের কোনো সাড়া শব্দ নেই। হঠাৎ করে দরজা বন্ধ হয়ে গেল। এবার মনে ভয় লাগতে শুরু করলো। মন ভয়ে কাঁপা কাঁপা গলায় বলল, বিধান দেখো, আমার খুব ভয় করছে অন্ধকারে, প্লিজ বাইরে আসো। হঠাৎ রুমের লাইটগুলো জ্বলে উঠলো। লাইটের আলোতে মন দেখতে পেল তার সামনে একটা লোক উল্টো দিক হয়ে দাঁড়িয়ে আছে। মন ভাবলো হয়তো বিধান, কারণ লোকটা বিধানের মতো পোশাক পরে দাঁড়িয়ে আছে। কিন্তু তার ভাবনা যে ভুল ছিল সেটা ভাবতেও পারেনি। মন গিয়ে বিধান ভেবে লোকটার পিছন থেকে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, প্লিজ বিধান, আই লাভ ইউ বিধান, আই রিয়েলি লাভ ইউ, খুব ভালোবাসি তোমায়, খুব। লোকটা বলল, জানি তো আমিও তোমায় খুব ভালোবাসি। এবার মন খুশিতে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। মন তখনও বুঝতে পারেনি যে এটা বিধান নয়। লোকটা সামনের দিকে ঘুরে মনকে জড়িয়ে ধরে রাখলো। মন তখনও খেয়াল করেনি যে এ অন্য কেউ, কারণ সে লোকটার বুকে মাথা রেখে আছে। সে বিধান ভেবে লজ্জায় মুখ তুলতে পারছে না। তুমি না বললে কি যেন সারপ্রাইজ দিবে? কই দাও। দেব তো, অনেক বড় সারপ্রাইজ দেব। তুমি জানো আমি অন্ধকারে কতটা ভয় পেয়েছিলাম? এখন তোমার একটু পরে ভয় কেটে যাবে। মানে? এ বলে মন মাথা তুলতেই তার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। সে লোকটাকে ছেড়ে দিয়ে দূরে যেতে চাইলে লোকটা তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। মন ছোটার চেষ্টা করছে, কিন্তু পারছে না। কে আপনি? ছাড়ুন আমায়। বিধান কোথায়? আমি বিধানের কাছে যাব। কোল বেবি কোল, টেনশন নিও না। বিধান আমার বন্ধু, আর আমার বন্ধুকেও ভালোবাসবে, আমাকেও ভালোবাসবে। মানে? হ্যাঁ, তুমি বিধানকে ভালোবাসো আর আমাকেও ভালোবাসবে। সমস্যা কোথায়? মন ঠাস করে লোকটার গালে চড় মারল। আপনার সাহস কি করে হয় আমাকে কুপ্রস্তাব দেওয়ার? বিধান কোথায়? আপনি বিধানের সাথে কি করেছেন? আমি এখানে, ও আমার সাথে কিছুই করেনি। বিধান দেখো না, এ লোকটা কি সব বলছে আমাকে। নয়, তাতে কি হয়েছে? যা বলেছে তা করতে সমস্যা কোথায়? শুধু একজন, আরো অনেকেই আছে। কি বলছো তুমি এসব? হ্যাঁ, ঠিকই বলছি। তাই তোরা সবাই বেরিয়ে আয়। বিধানের ডাক শুনে আড়াল থেকে আরো 4-5টা ছেলে বেরিয়ে এলো। বিধান এসব কি? প্লিজ বলো না তুমি আমার সাথে এগুলো মজা করছো। বিশ্বাস করো বিধান, আমি খুব ভালোবাসি তোমায়, এমনটা করো না আমার সাথে। ভালোবাসা মাই ফুট। অনেকদিন, হ্যাঁ অনেকদিন ধরে আমি সুযোগের অপেক্ষায় ছিলাম, আর সেই সুযোগ পেয়েও আমি হাতছাড়া করব? তুই আমার যে ক্ষতি করেছিস তার ফল তো তোকে ভোগ করতেই হবে। মানে কিসের ক্ষতি করেছি আমি তোমার? জানতে চাস কি ক্ষতি করেছিস তুই আমার? শোন তবে, বিধানের কথা মনে আছে তোর? কোন বিধানের কথা বলছো তুমি? তোর সাথে একই ক্লাসে পড়তো, সবসময় তোর সাথেই থাকতো। হ্যাঁ মনে আছে, ও তো আমার বন্ধু ছিল, কিন্তু হঠাৎ করে ওর সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে যায়। এরপর আমি ওকে অনেক খুঁজেছি কিন্তু পাইনি। খুঁজে পাবি কি করে? থাকলে না পাবি। ও চলে গেছে এই পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে, আর এর জন্য দায়ী একমাত্র তুই। হ্যাঁ হ্যাঁ, শুধু তুই। ওর সাথে তোমার কি সম্পর্ক? মনের কথা শুনে বিধানের রাগটা যেন আরো বেড়ে গেল। সে মনকে ঠাস করে একটা চড় মারলো। জানতে চাস ওর সাথে আমার কি সম্পর্ক? আমার ভাই, হ্যাঁ আমার একমাত্র ছোট ভাই ছিল। হোয়াট? কি বলছো তুমি এসব? তাহলে ও মারা গেল কিভাবে?
আর এতে আমার দোষটা কোথায়? মনের কথা শুনে বিধানের রাগটা যেন আরো বেড়ে গেল। সে মনকে ঠাস করে একটা চর মারলো। এবার চরটা এত জোরে মেরেছে যে ঠোঁট কেটে রক্ত বেরোচ্ছে। বিধান মনকে বলতে লাগলো, আমি আর বিহান দুই ভাই। আমি যদি অন্ধকার জগতের বাসিন্দা একজন খারাপ মানুষ, মেয়েদের ফাঁসানোটাই ছিল আমার কাজ। মেয়েদেরকে ফাঁসিয়ে প্রথমে তাদের সর্বনাশ করতাম, এরপর ওদের বাহির রাষ্ট্রে পাচার করে দিতাম। এখনো এইসবই করি, কিন্তু তোকে আমি চিন্তাবো না। তোর জীবনের কাল তুই নিজেই ডেকে এনেছিস। তার মানে এ দেশে থেকে বিদেশে যত নারী পাচার করা হচ্ছে এসব তুমিই করো? হ্যাঁ করি, কিন্তু আমাদের উপরে আরো একজন আছে। তাকে অবশ্য আমি এখনো দেখিনি। এসব কথা তোকে বলে লাভ নেই। যদিও আমি কালো দুনিয়ার মানুষ, নিজের আখের গুছানোর জন্য আমি সব করতে পারি, কিন্তু আমার ভাইটা ছিল একদম মাটির মানুষ। বাইরের জগৎ সম্পর্কেও কিছুই বুঝতো না। একদম সাদাসিধে একটা ছেলে ছিল। আমাকে বলেছিল তোর সাথে বন্ধু হওয়ার পর ও নিজেকে পরিবর্তন করতে শিখেছে। ধীরে ধীরে তোকে ভালোবাসতেও শুরু করেছিল, কিন্তু তোকে বলতে পারিনি। মনে আছে তোদের কলেজে যেদিন সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা ছিল সেদিনের কথা? বিধানের কথা শুনে মন ডুব দিল অতীতের পাতায়। অতীত, আজ কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠান। মোনার তার বান্ধবী মল্লিকা মালতী বসে আছে ছোট্ট বটগাছটার নিচে। হঠাৎ তারা দেখতে পেল গেটের কাছে একটা ছেলে একজন বৃদ্ধ ভিক্ষুককে কিছু খাবারের টাকা দিল। ছেলেটা দেখতে অনেক সুন্দর আর স্মার্ট, কিন্তু একদম সাদা মানের মানুষ। মল্লিকা তো ছেলেটার দিকে তাকিয়ে আছে। মন মল্লিকাকে সেই কখন থেকে ডাকছে, কিন্তু মল্লিকা তো সেই ছেলেটাকে দেখতে ব্যস্ত। মন আর না পেরে মল্লিকার মাথায় চাটা মারে। কি রে, মাইলি কেন? কুত্তি, সেই কখন থেকে ডেকে মরছি আর উনি ছেলে দেখতে ব্যস্ত। মনের কথা শুনে মালতী বলল, আরে তুই বুঝতে পারছিস না, আমাদের মল্লিকা ক্রাশ খেয়েছে। এ কি রে, সত্যি নাকি রে? হরে দোস্ত, সত্যি ক্রাশ খাইছি। ছেলেটা কত কিউট, দেখলে মনে হয় চকলেট বার, ইচ্ছা করে খাইয়ে ফেলে। চুপ কর লুচু মাইয়া, ছেলে দেখলেই ক্রাশ খাওয়া না? না রে দোস্ত, বিশ্বাস কর, এইটারে আমার খুব ভালো লাগছে। অলরেডি আমি প্রেমে পড়ে গেছি। হ্যাঁ? মল্লিকার কথা শুনে মন আর মালতী চোখ গোল গোল করে ওর দিকে তাকিয়ে আছে। তখন মল্লিকা বলে, কি রে, কি দেখোস এইভাবে চোখ বড় বড় করে? তোকে দেখি। আমাকে দেখার কি আছে শুনি? কি না, নতুন নতুন প্রেমে পড়েছিস তাই আর কি। এর আগে তো আর প্রেমে পড়িসনি, শুধু ক্রাশ খাইতি, তাই ডাউট হচ্ছে। চুপ কর কুত্তি। এই মন, তুই একটু লাইন ক্লিয়ার করে দে না প্লিজ। আরে আমি কিভাবে করব? প্রেম করবি তুই, ভালোবাসবি তুই, আর কথা বলে দেব আমি? মাথা কি গেছে নাকি? নিজের দোস্তের জন্য এইটুকু করতে পারবি না? ঠিক আছে, তোরা থাক, আমি যাচ্ছি। মালতী বুঝতে পারলো মন অভিমান করেছে, তাই মল্লিকার হাত ধরে বলে, আরে কোথায় যাচ্ছিস? বস এখানে। আমি আর মন থাকতে তুই চিন্তা করছিস কেন? কি রে মন, ঠিক বলছি না? কিন্তু পরে যদি কোনো সমস্যা হয়? আরে কিছুই হবে না, তুই শুধু ওই ছেলেটার সাথে কথা বলে ওর লাইনটা ক্লিয়ার করে দে। ওকে দেব, কিন্তু তার আগে আমরা ওর সাথে বন্ধুত্ব করব, তারপর কিছুদিন গেলে বলবো ওকে। মনের কথা শুনে মল্লিকা বলে, ঠিক আছে, আজ থেকে 4 মাস পর আমাদের কলেজের যে বিদায় অনুষ্ঠান আসছে, ততদিন পর্যন্ত এই সময়টুকুই তুই পাবি। এর মধ্যে যা করার করবি, ওকে? ওকে ঠিক আছে, চল আগে ওর সাথে বন্ধুত্ব করে আসি। চল। এরপর তারা তিনজন চলে গেল সেই ছেলেটার কাছে। প্রথমে মন হাত বাড়িয়ে দিয়ে বলল, হাই, আমি মন, তুমি? ছেলেটা কিছু সময় মনের দিকে তাকিয়ে থেকে বলল, জি, আমার নাম বিহান। ও, খুব সুন্দর নাম তোমার। তো কোন ক্লাসে পড়ো? জি, ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হলাম। বিহানের কথা শুনে মন আর মালতী মল্লিকার দিকে তাকালো। তাকানোর কারণও আছে, কারণটা হচ্ছে বিহান ওদের এক ব্যাচ জুনিয়র। ওদের তাকানো দেখে মল্লিকার মুখটা প্যাঁচার মতো হয়ে গেল। হঠাৎ বিহান বলে ওঠে, আচ্ছা আপু, আপনারা কোন ক্লাসে পড়েন? আমরা দ্বিতীয় বর্ষে পড়ি। আচ্ছা, তাহলে আজ থেকে আমরা বন্ধু। ও আচ্ছা, কিন্তু আপনারা তো আমার সিনিয়র। আরে তাতে কি হয়েছে, শুধু তো 1 বছরের পার্থক্য, তাই না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমরা আজ থেকে বন্ধু। তো আপনাদের নাম কি?
আমি মল্লিকা। আমি মালতী। আচ্ছা ঠিক, আমার ক্লাস আছে, আমি ক্লাসে যাচ্ছি। বিহান ক্লাসে চলে গেল। মুন আর মালতী হাসতে শুরু করলো। তা দেখে মল্লিকা বুঝতে পারলো যে ওরা কি যেন হাসছে। মল্লিকা ওদের বলল, তোরা থাক, আমি যাচ্ছি। যা। আরে কোথায় যাচ্ছিস? দাঁড়া না, আমরাও তো যাব। আরে দূরে যা। আরে দূর যা, চলে গেল। এরপর মুন আর মালতীও ক্লাস না করে বাড়ির দিকে রওনা দিল। অন্যদিকে বিহান কাউকে ফোন করলো। কাকে ফোন করলো আর কি জন্যই বা ফোন করলো? বিহান ফোন করার পর ফোনটা রিসিভ হলো। ফোনটা রিসিভ করে বিধান বলতে লাগলো, হ্যাঁ বিহান, কিছু বলবি ভাই? হ্যাঁ ভাইয়া, একটা মেয়ে পছন্দ করে ফেলেছি তোমার ভাইয়ের জন্য। ওকে আমি বিয়ে করব ভেবেছি ভাইয়া। ভাই তুই ঠিক আছিস তো? হঠাৎ করে কিসব বলছিস এগুলো? ভাইয়া আমি একদম ঠিক আছি, আর আমি সত্যি বলছি। প্লিজ ভাইয়া, তুমি বাবাকে একটু ম্যানেজ করো। আচ্ছা ঠিক আছে, কিন্তু মেয়েটার বাড়ি কোথায়? কে মেয়েটা? এত কিছু জানি না ভাই, তবে আমি খোঁজ নিয়ে তোমাকে জানাবো, কেমন? আর একটা কথা ভাই, মেয়েটা আমার থেকে 1 বছরের সিনিয়র। আচ্ছা ঠিক আছে, এতে কোনো সমস্যা নেই। ভাই এই অন্ধকার জগৎ থেকে বের হয়ে এসো না ভাই। না রে ভাই, সেটা আমি করতে পারবো না। তুই হয়তো এখন এই জগৎটাকে ঘৃণা করিস, কিন্তু দেখবি তুই একদিন আমায় বলবি আমি ঠিক। আচ্ছা ভাই, তোমার যেটা মনে হয় তুমি সেটা করো। ওকে ভাই, আমি এখন ফোন রাখছি। এরপর বিহান ফোন কেটে দিল। তারপর সে তার বাসায় চলে গেল। পরদিন মুন, মল্লিকা আর মালতী বসে আছে ক্লাসরুমের সামনে। তখন তারা দেখলো যে বিহান তাদের সামনে দিয়ে হেঁটে ক্লাসে যাচ্ছে। তখন মুন বিহানকে ডাক দিল। বিহান, আয় বিহান, এদিকে এসো। বিহান মুনের ডাক শুনে তাদের কাছে গেল। কিছু বলবে? আরে না, এমনি তোমাকে ডাক দিলাম। ক্লাস নেই তাই ভাবলাম আড্ডা দিই, কিন্তু তোমার কোনো সমস্যা থাকলে বলতে পারো। আরে না, ঠিক আছে, চলো আড্ডা দিই। তারপর তারা চারজনই চলে গেল আড্ডা দিতে। সারাদিন ঘোরাঘুরি করে যে যার বাসায় চলে গেল। এভাবেই চলে গেল প্রায় 4 মাস। কিন্তু হঠাৎ করে বিদায় অনুষ্ঠানের দিনের আগের দিন থেকেই বিহান কোথায় যেন চলে গেল। এরপর আর বিহানের সাথে ওদের দেখা হয়নি। অবশ্য মুনসহ সবাই মিলে তাকে খুঁজছিল, কিন্তু কোনো লাভ হয়নি। হঠাৎ বিধানের কথায় মুন অতীতের স্মৃতি থেকে ফিরে আসে বাস্তবে। এই 4 মাসে বিহান মুনকে অনেকটাই ভালোবেসে ফেলেছে, কিন্তু মুন সেসবের কিছুই জানে না। বিদায় অনুষ্ঠানের আগের দিন বিহান তার হাতে একগুচ্ছ গোলাপ ফুল নিয়ে এসেছিল মুনকে প্রপোজ করতে। কিন্তু বিহান এসে যেটা দেখলো তাতে তার পুরো পৃথিবীটা এলোমেলো হয়ে গেল। বিহান দেখতে পেল মুনকে কে যেন লিপ কিস করছিল। বিহানের হাজারো স্বপ্ন বোনা হৃদয়টা ভেঙে চুরমার হয়ে গেল। বিহান সেখান থেকেই উল্টো ঘুরে চলে গেল। বিহানের আজ পর্যন্ত কোনো মেয়েকে এতটা ভালো লাগেনি, শুধু মুনকেই সে ভালোবেসেছিল। কিন্তু আজ সে মুনও তাকে এভাবে ঠকাতে পারল। বিহান বাড়ি ফেরার সময় দোকান থেকে 1 বোতল বিষ কিনে নিয়ে গেল। সে তার বাড়িতে গিয়ে প্রথমে বিষ পান করে পুরো বোতল খালি করে ফেলে। তারপর বিধানকে ফোন দেয় আর বলে, ভাই তুমি না বলেছিলে আমি একদিন ভুল প্রমাণিত হব? তুমি যে রাস্তায় চলো সেই রাস্তাকে আমি ঠিক রাস্তায় বলবো। হ্যাঁ ভাই, আমি আজ বলছি তুমি ঠিক ভাই, তুমি ঠিক। বিহানের কথায় বিধানের কেমন যেন খটকা লাগলো। বিহান ভাই আমার, তোর কি হয়েছে রে ছোট? তুই হঠাৎ এমন কথা বলছিস কেন? ভাই এরপর বিহান বিধানকে সব খুলে বলল। সব শুনে বিধানের মাথায় আগুন জ্বলে উঠল। বিহান তুই এখন কোথায়? উপরে যাওয়ার প্রস্তুত নিচ্ছি ভাই। হোয়াট? কি বলছিস তুই এগুলো ভাই, পাগলের মতো? পাগলের মতো ন ভাই, আমি বিষ খেয়েছি। হোয়াট? এ কি করছিস তুই ভাই? আমি আসছি। প্রায় 5 ঘন্টার পর বিধান আর তার বাবা হসপিটালের করিডোরে পায়চারি করছে, কিন্তু ডক্টর রুম থেকে বের হচ্ছে না। হঠাৎ ডক্টর টানা 5 ঘন্টা পর রুম থেকে বের হয়ে এলো। বিধান আর তার বাবা এক প্রকার দৌড়ে ডক্টরের কাছে গেল। বিধান জিজ্ঞেস করলো, ডক্টর আমার ভাইয়ের কি অবস্থা? কিন্তু ডক্টর কিছুই বলছে না। তাদেরকে বিধানের বাবা জিজ্ঞেস করলো, কি হলো ডাক্তার, আপনি কিছু বলছেন না কেন? কিছু তো বলুন। ডক্টর এবারে চুপ করে দাঁড়িয়ে আছে। বিধান বলে, কি হলো ডাক্তার, বলুন আপনি। এরপর ডক্টর যেটা বললো সেটা শুনে বিধানের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। বিধান ভাবতেও পারেনি যে তার নিষ্পাপ
ভাইটার সাথে এমনটা হবে। ডক্টর বিধানকে বলল, দেখুন, আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু কিন্তু কি ডাক্তার বলুন? দেখুন, উনি পুরো 1 বোতল বিষ খেয়ে ফেলেছেন। তাই ওনার শরীরের ভিতরে সবকিছু জ্বলে গেছে। তাই ওনাকে আর বাঁচানো সম্ভব নয়। ডক্টরের কথা শুনে বিধান ডাক্তারের শার্টের কলার ধরে বলতে লাগলো, ডাক্তার, আমার ভাইয়ের কিছু হলে আমি তোকে খুন করে ফেলবো, খুন। বিধানের অবস্থা দেখে তার বাবা বিধানকে বলল, বিধান, কুল ডাউন মাই সন, কুল ডাউন। ছেড়ে দে ওকে, শক্ত কর নিজেকে। বিধান তার বাবার কথায় ডাক্তারকে ছেড়ে দেয়। ডাক্তার বলে, দেখুন বিধান বাবু, আমরা ডাক্তার, আমরা কখনো আমাদের চেষ্টা ত্রুটি করি না, কিন্তু হয়তো উপরে যিনি আছেন তিনি চাইছেন না। যাই হোক, উনি আপনাদের সাথে কথা বলতে চাচ্ছেন। সময় খুব কম, গিয়ে ওনার সাথে কথা বলে নিন। ডাক্তার এই কথা বলে সেখান থেকে চলে গেল। বিধান আর তার বাবা কেবিনে গিয়ে বিহানের পাশে এসে বসলো। বিহান বিধানের হাতে একটা ছবি দিল। বিধান হাতে নিয়ে দেখে একটা মেয়ের ছবি। বিধান বিহানের দিকে তাকাতেই বিহান বলে, হ্যাঁ ভাই, এই মেয়েটা আমার মৃত্যুর বদলা চায়, আর তা না হলে আমার আত্মা শান্তি পাবে না। আমায় কথা দাও ভাই, তুমি আমার মৃত্যুর বদলা নেবে। তুই এটা কি করলি ভাই? প্লিজ ভাই, আমার হাতে সময় নেই, বলো তুমি আমার এই শেষ কথাটা রাখবে। তুই একটা বার বাবার কথা আবার কথা ভাবলি না? কথা দিলাম ভাই, আমি তোর শেষ কথাটা রাখবো। বাবা, ভাইকে দেখে রেখো। বাবা, আমরা তো সব কথাই রাখবো, তুই এখন একটু চুপ কর। হঠাৎ বিহান জোরে জোরে শ্বাস নিতে শুরু করলো। বিধান ডাক্তারকে ডাক দিল। ডাক্তার আস্তে আস্তে বিহানের নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। ডাক্তার এসে চেক করে বলল, বিহান আর বেঁচে নেই। বিধান সেদিন অনেক কান্না করেছিল আর প্রতিজ্ঞা করেছিল যে মুনের জীবন সে পুরো অন্ধকার করে দেবে। আর তাই সে মুন যে কলেজে পড়ে সেই কলেজে বিধানও ভর্তি হয়েছে। প্লিজ বিধান, বিশ্বাস করো, আমি এসবের কিছুই জানি না। আর হয়তো সেদিন ও আমার মামাতো ভাইয়ের সাথে ও আমাকে দেখেছে, হয়তো তাকে দেখে ও ভুল বুঝেছিল। এসব আমাকে বলে কোনো লাভ নেই। আমি জানি আমার ভাইয়ের মৃত্যুর জন্য শুধু তুমি দায়ী। হ্যাঁ হ্যাঁ, তুমিই দায়ী। তাই তোমাকে তার সাজা তো পেতেই হবে। প্লিজ বিধান, আমাকে যেতে দাও, আমি যাব। মুনের কথা শুনে বিধান হেসে বলল, হ্যাঁ যাবে তো, কিন্তু এখান থেকে অন্য দেশে। আজ এরা সবাই মিলে তোমার সম্মান হানি করবে। এরপর তোমাকে অন্য সব মেয়েদের সাথে বিদেশে পাচার করা হবে। প্লিজ বিধান, এমনটা করো না, ছেড়ে দাও আমায়। আমার এত বড় সর্বনাশ তুমি করো না প্লিজ। নো নো, আমি আমার ভাইকে কথা দিয়েছি, ওর মৃত্যুর বদলা তো আমি নেবই। ও হ্যাঁ, আর একটা কথা। কি কথা? তোমার সাথে যে সেদিন যে ছেলেটা কলেজে ছিল, যাকে বিহান দেখেছিল, তাকেও আমিই মেরেছি। কি বললে তুমি? তাহলে আমার মামাতো ভাই কোনো অ্যাক্সিডেন্টে মারা যায়নি, তুই তাকে মেরেছিস, কুত্তার বাচ্চা! এটা বলে মুন বিধানকে চর মেরে দিল। বিধান চর খেয়ে তো তার মাথায় রক্ত উঠে গেল। সে মুনের চুলের মুঠি ধরে, শালি, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলিস? আজ তোর এমন অবস্থা করবো যা তুই ভাবতেও পারবি না। এই বলে বিধান মুনের শাড়ির আঁচল ধরে টান দিল। সাথে সাথে মুন বিধানের পায়ে পড়ে বলতে লাগলো, প্লিজ বিধান, আমি তোমার পায়ে পড়ি, আমাকে ছেড়ে দাও। আমার এত বড় ক্ষতি করো না, দয়া করে আমার উপর। বিধান হাসতে হাসতে বলল, দয়া করবো তা আবার তোকে? তা তো কোনোদিনও না। এরপর বিধান সবাইকে উদ্দেশ্য করে বলল, তাই তোদের ওর সাথে যা করার আছে করে নে, আমি যাচ্ছি। তোদের কাজ হয়ে গেলে আমাকে জানাস। ওকে দোস্ত, তুই যা, আমাদের কাজ হয়ে গেলে আমি তোদের জানাবো। ওকে। বিধান চলে যায় বাড়ির বাইরে অন্য একটা কাজে। বিধান বেরিয়ে যাওয়ার পর রুমের লোকগুলো এক পা করে মুনের দিকে আগাচ্ছে, আর মুন এক পা করে পিছোচ্ছে। হঠাৎ একটা লোক মুনকে জাপটে ধরে ফেলে। মন ভয়ে থরথর করে কাঁপছে আর দিয়ার কথাগুলো বারবার মনে। হঠাৎ লোকটা মুনকে বিছানায় ছুঁড়ে মারে। মন সঙ্গে সঙ্গে বিছানায় এক কোণে গুটিসুটি মেরে বসে রইল। লোকগুলো মুনের অবস্থা দেখে হাসতে লাগলো। লোকগুলোর মধ্যে থেকে একটা লোক যেই না মুনকে ছুঁতে যাবে ঠিক তখনই কেউ বলে উঠলো, তোদের লজ্জা করে না এতগুলো পুরুষ মানুষ একটা মেয়ের সাথে এমন আচরণ করতে? হঠাৎ এমন কথায় সবাই অবাক হয়ে গেল। কে কথাটা বললো তা দেখার জন্য সবাই সেদিকে তাকালো, আর দেখতে পেল রুমের মধ্যে অনেক লোক দাঁড়িয়ে আছে, আর তাদের মধ্যে একজনের মুখে রুমাল দিয়ে বেঁধে রেখেছে। বিধানের বন্ধু লোকটাকে বলতে লাগলো, এই তোরা কারা, কাজের সময় ডিস্টার্ব করছিস?
বিধানের বন্ধুর কথা শুনে মুখে রুমাল বাঁধা লোকটা বলল, ডেভিড, আমি ডেভিড। আর তোর এত বড় সাহস, তুই আমার সামনে দাঁড়িয়ে আমার চোখের সামনে অপরাধ করার দুঃসাহস করিস? কি ভাবছেন এখানে ডেভিড কোথা থেকে আসলো? হ্যাঁ, দিয়া যে লোকটাকে ফোন করেছিল মনকে বাঁচাতে, সে লোকটা আর কেউ নয়, সেই হচ্ছে ডেভিড। তুই ডেভিড হোস বা কেউ হোস না কেন, তুই এখান থেকে চলে যা, তা না হলে খুব খারাপ হবে। এই, তুই আমাকে খারাপ ভালো শিখাচ্ছিস? তুই হয়তো জানিস না আমি কে, তাই তুই এমন করছিস। যদি মৃত্যুর ভয় থাকে তাহলে পালা। এই কথা বলতে লোকগুলো ডেভিডকে মারার জন্য এগিয়ে আসলো। অমনি ডেভিডের ইশারায় তার সাথে থাকা লোকগুলো সামনের লোকগুলোকে মারতে শুরু করলো। ডেভিড লোকগুলোকে গুলি করে দিল, শুধু বিধানের বন্ধুকে ছেড়ে দিল। বিধানের বন্ধুকে ডেভিড জিজ্ঞেস করলো, বল, বিধান এখন কোথায় আছে? শেষ করো, আমি জানি না বিদায় কোথায় আছে, আমাকে ছেড়ে দাও, আমি জীবনেও এমন আর কাজ করব না। আমি তোকে জিজ্ঞাসা করেছি বিধান কোথায়, সত্যি করে বল, না হলে তোর এমন অবস্থা করব তুই ভাবতেও পারবি না। লোকটা ভয়ে শুধু থরথর করে কাঁপছে, কিছু বলছে না, ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। কিরে, বলবি না তোর ব্যবস্থা করব? লোকটা ভয়ে ভয়ে বলল, বলছি। বল, বিধান কোথায়? আজ রাতে নাকি বিদেশে মেয়ে পাচার হবে, তাই মনে হয় সেখানে গেছে। তুই সত্যি বলছিস তো? যদি মিথ্যা হয় তাহলে তোর কপালে খারাপই আছে। এখন আমাকে যেতে দিন প্লিজ। যাবি? ওকে, যা, পালা। লোকটা ডেভিডের কথা দৌড়ে পালালো। লোকটা কিছু দূর যাবার পর একটা গুলির আওয়াজ হলো। লোকটা মাটিতে মুখ থুবড়ে পড়ে গেল এবং সেখানেই মারা গেল। হ্যাঁ, লোকটাকে ডেভিডই গুলি করে মেরেছে। মন্দ এসব দেখে তার মাথায় কিছুই ঢুকছে না। হঠাৎ কোথা থেকে যেন দিয়া চলে আসে সেখানে। দিয়াকে দেখে তো মন পুরোই অবাক। দিয়া, তুই এখানে এখানে কি করে আসলি তুই? দিয়া মনের কথা শুনে ঠাস করে মনের গালে চড় বসিয়ে দেয়। তারপর বলতে লাগলো, হ্যাঁ, আমি এখানে। আর এই যে যত লোক দেখতে পাচ্ছিস, এরা সবাই আমার কথাতেই এখানে এসেছে, শুধু তোকে বাঁচানোর জন্য। আর তুই বলেছিলি না যে আমার সাথে সম্পর্ক রাখবি না তুই? আজ আমি বলছি, হ্যাঁ আমি বলছি, তোর মতো অহংকারী মেয়ের সাথে আজ থেকে আমার কোনো সম্পর্ক নেই। ভুলে যাব যে আমার মুন নামে কোনো বান্ধবী ছিল। এইসব তুই কি বলছিস দিয়া? এমনটা বলিস না প্লিজ, আমায় মাফ করে দে। আর কোনো দিন আমি তোকে ভুল বুঝবো না। আমার একমাত্র বান্ধবী তুই। তুই আমায় ছেড়ে চলে গেলে আমি কাকে নিয়ে থাকবো রে? কেন, তোর বিধান কই? ওকে নিয়ে থাক। ও সে তো আবার তোকে ধোকা দিয়েছে, তাই না? তোর আশেপাশের যে মানুষগুলো তোকে ভালোবাসে, তুই তাদেরকেই সবসময় অপমান আর অবহেলা করে গেছিস, কিন্তু তারপরেও তারা সবসময় তোকে সব ধরনের বিপদ থেকে বাঁচিয়েছে। কি বলছিস তুই এগুলো? আমি তোর কথার কিছুই বুঝতে পারছি না, প্লিজ বুঝিয়ে বলবি একটু? এখনো তুই বুঝতে পারছিস না? না। এই যে লোকটাকে দেখছিস, রুমাল দিয়ে বেঁধে রেখেছে, চিনিস একে? আমি কি করে চিনবো ওকে? ওর মুখই তো আমি দেখিনি এখন পর্যন্ত, কিন্তু ও তো বলল যে ওর ডেভিড। এই নামটা আমি অনেকবার শুনেছি, কিন্তু কখনো তাকে দেখিনি। মন এই কথা বলার সাথে সাথে দিয়া লোকটার মুখ থেকে রুমালটা টেনে খুলে ফেলল। তারপর বলল, এবার চিনতে পারছিস কিনা? দিয়ার কথায় মন লোকটার দিকে তাকিয়ে 1000 ভোল্টের শক খেলো। কাঁপা কাঁপা গলায় বলল, রানা, তো তুমি, তার মানে তুমি সেই নামকরা মাফিয়া কিং ডেভিড, যে সব সময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে? হ্যাঁ, আমি রানা, আমি ডেভিড। পুরো দেশের সন্ত্রাসীরা আমার নাম শুনলে ভয়ে থরথর করে কাঁপে। যারা অন্যায় অত্যাচার করে তাদেরকে শেষ করে দেই, মৃত্যুই হয় তাদের একমাত্র শাস্তি। তাহলে দিয়া যে বলল তোমরা সবাই ওর কথায় আমাকে বাঁচাতে এখানে এসেছো, তাহলে? হ্যাঁ, ও না বললে আমি এখানে তোমার মতো অহংকারী মেয়েকে বাঁচাতে কখনোই আসতাম না। কিন্তু দিয়া তোমার স্পর্শ কি করে জানে? দিয়া আমার আপন মামাতো বোন। হোয়াট? ঠিকই বলছি, দিয়া আমার আপন মামাতো বোন। দিয়া এসব কি বলছে? হ্যাঁ, ও আমার ফুফাতো ভাই, আর আমি ওর মামাতো বোন। তাহলে এতদিন তুই আমাকে বলিসনি কেন? দিয়া কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে আছে। কি হলো বল, এতদিন কেন বললি না আমায়? রানাই বলতে বারণ করেছিল। মানে? ওই বলতে বারণ করেছিল। কারণ? কারণ? বল, কিসের কারণ? আমি বলতে পারবো না। রানা, তুমি বলো,
কেন ওকে বলতে বারণ করেছিলে যে তুমি ওর মামাতো ভাই? দেখুন ম্যাডাম, এসব আমি আপনাকে বলতে বাধ্য নই। ও হ্যাঁ, আমাকে কেন বলবে? আমি তোমাদের কার কি হই যে আমার কাছে বলবে? দিয়া, হ্যাঁ ভাই। ওকে নিয়ে যা, হয়তো ওর বাড়ির সবাই চিন্তা করছে। মনকে নিয়ে যেতে লাগে। মন যাবার আগে রানাকে বলে, রানা, আমি তোমার সাথে অনেক খারাপ আচরণ করেছি, যদি পারো আমাকে মাফ করে দিও। চলি। তারপর মন দিয়ার সাথে বাড়িতে চলে গেল। বাড়িতে ফিরে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ল। দিয়া মনের সাথে থাকায় মনের মা তাকে এত রাতে বাড়িতে আসায় কিছু বলেনি। দিয়া আজ মনের সাথে তাদের বাড়িতেই থেকে গেল। আর অন্যদিকে ডেভিড অর্থাৎ রানা চলে গেল লোকটার বলা সেই ঠিকানায় বিধানকে ধরার জন্য। রানার আগে কটমট করছে। সে আজ বিধানকে পেলে যে কি করবে তা সে নিজেও জানে না। ঠিকানা মোতাবেক পৌঁছানোর পর রানা সমস্ত প্রস্তুতি নিয়ে রেখেছে। অর্থাৎ কিছু গাড়ি রাস্তার দুই দিক থেকে মুখোমুখি এসে দাঁড়ালো। আর দুই দিকের গাড়ির সাথে দুটো বড় বড় গাড়িও আছে। দুই দিকের গাড়ি থেকে দুজন লোক নেমে এলো। একটা থেকে বিধান আর অন্যটা থেকে একজন লোক নামলো। আর অন্য গাড়ি থেকে যে লোকটা নেমে এলো তার মুখ দেখা যাচ্ছে না অন্ধকারের জন্য। তারপর বিধান আর সেই লোকটার সামনাসামনি দাঁড়িয়ে কথা বলছে, কিন্তু এখনো পর্যন্ত লোকটার মুখ দেখা যাচ্ছে না। হঠাৎ আবছা আলোয় লোকটার মুখ দেখতে পায় রানা। লোকটাকে দেখতে রানা হাজার ভোল্টের শক খেলো, কারণ লোকটা আর কেউ না, রাহাত। রাহাতকে দেখে রানা পুরো এক জায়গায় দাঁড়িয়ে রইল। রানা শুধু ভাবছে এটা কি করে সম্ভব। হঠাৎ শিহাব রানাকে বলে, ভাই, আমি যেটা দেখতে পাচ্ছি আপনি ওকে সেটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। বেইমান বেইমানই হয়, বেইমান কখনো বন্ধু হয় না। বেইমানটাকে তো আমি না শিয়াব, তুই ওকে কিছুই করবি না, যা করার আমি করব। বেইমানটাকে এমনভাবে মারবো যা দেখে আর কেউ কখনো বন্ধুত্বের নাম করে বেইমানি করার সাহসও করবে না। ওকে ভাই, আপনি যা বলবেন তাই হবে। এদিকে রাহাত আর বিধানের কথোপকথন। 50 টাকা নিয়ে এসেছি, একদম সেই জিনিস। প্রচুর টাকা আসবে বাইরে পাঠাতে পারলে। সেটা না হয় বুঝলাম, কিন্তু মালগুলো কোথায়? গাড়িতে আছে, নিয়ে যাও। এখান থেকে যত তাড়াতাড়ি যাবে ততই ভালো, কারণ জায়গাটা কেমন যেন নীরব, গা ঝিমঝিম করছে। আরে তুমি তো দেখছি ভয় পাচ্ছ। এত ভয় পেলে এই পথে চলা যায় না। তুমি তো দেখছি অল্পতে ভয়ে কচুমচু হয়ে যাচ্ছ। আর আমার মতো যদি ডেভিডের সাথে চলাফেরা করতে, তাহলে তো তুমি তোমার ফ্রেন্ড নষ্ট করে ফেলতে। এ বলে রাহাত হাসতে লাগলো, কিন্তু এদিকে বিধান তো ভয় শেষ। একে তো জায়গাটা একদম নির্জন, আবার রাহাতের এমন হাসি, সব মিলিয়ে বিধান ভয়ে পুরো চুপসে গেছে। রাহাত বিধানকে বলে, কি ব্যাপার, তুমি তো ভয়ে পুরোটা শেষ। বিধান কিছু বলতে যাবে, ঠিক তখনই তার ফোনে একটা কল আসলো। কলটা রিসিভ করতেই বিধানের চোখ মুখ সব শক্ত হয়ে গেল। কিছু সময় পর বিধান ফোনটা রেখেই রাগে কটমট করছে। রাহাত বলে, কি ব্যাপার বিধান, হঠাৎ করে তুমি কি এমন দেখাচ্ছ? কিছু হয়েছে কি? রাহাতের কথা শুনে বিধান বলে, আমার বন্ধুর ছেলেগুলোকে ডেভিড মেরে ফেলেছে। ওকে তো আমি আরে দাঁড়াও, ওর সাথে তুমি একা পারবে না, ওর লোকশক্তি অনেক। আমি পরোয়া করি না। তুমি কি ওকে চিনো? পারো কিভাবে ওকে? ও মাটির নিচে লুকিয়ে থাকলেও আমি ওকে খুঁজে বের করব। আমার লোকদেরকে মেরেছ, এর সত্য তুলবই আমি। তোদের এতটা কষ্ট করতে হবে না, আমি নিজেই এসেছি। হঠাৎ এমন কথায় ওরা সবাই পিছনে তাকালো। পিছনে তাকিয়ে রানাকে দেখে তো তাদের চোখ কপালে উঠে গেল। বিধান কাঁপা কাঁপা গলায় বলল, রানা, তুমি এখানে? আর এত লোকজন কেন তোমার সাথে? রানা বিধানের কথা শুনে মুচকি মুচকি হাসছে, আর রাহাত তো ভয়ে থরথর করে কাঁপছে। রানা রাহাতকে বলে, কিরে বেইমান, তুই যে আমার সাথে বন্ধু কি জন্য করেছিস সেটা আমি খুব ভালো করে জানতাম, আর তোর সাথে কে কে জড়িত আছে তাও আমি জানি। মানে কি বলতে চাইছিস তুই? বুঝতে পারছিস না তাই না? এই বলে রাহাতের গালে একটা চর বসে দিল। কুত্তার বাচ্চা, বন্ধুর নামে বিশ্বাসঘাতকতা করেছিস আর এখন ন্যাকামো করছিস? তুই কে রে? আমাদের হুমকি দামগিরের সাহস তোর কি করে হলো? তোকে তো আমি। এটা বলে বিধান রানাকে চর মারতে যাবে, তখনই রানা বিধানকে ঠাস করে চর মেরে দিল। চর খেয়ে বিধানের ঠোঁট কেটে রক্ত বেরোতে শুরু করলো। রক্ত দেখে তো বিধানের মাথা পুরোই নষ্ট হয়ে গেল। দেখ রানা, তুই কিন্তু কাজটা ঠিক করছিস না। আমাদের গায়ে হাত তুলে এর জন্য কিন্তু তোকে অনেক পস্তাতে হবে, মনে রাখিস। এই তুই আমাকে ভয় দেখাচ্ছিস? এই ডেভিডকে ভয় দেখাচ্ছিস? তোকে তো আমি। এটা বলে রানা রাহাতের বুক বরাবর একটা লাথি মারলো। রাহাত কিছুটা দূরে গিয়ে ছিটকে পড়লো। রাহাত আবার সোজা হয়ে দাঁড়িয়ে পড়লো। সে রানাকে বলতে লাগলো, হা 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 হা, তুই যে ডেভিড
সেটা আমি খুব ভালো করে জানতাম, আর তাই তোকে শেষ করতেই তোর সাথে বন্ধুত্ব করেছি। তুই কি ভেবেছিস শুধু তুই একাই দেশে রাজত্ব করবি? না না, সেটা তো আমি হতে দেব না। তুই আজ এখান থেকে বেঁচে ফিরলে না আমাকে কিছু করতে পারবি। তুই যাতে আমার কিছু করতে না পারিস সেই ব্যবস্থাই আমি করবো বেঈমান। তুই কি ভেবেছিস আমাকে তুই মেরে ফেলে তুই বেঁচে যাবি? আজ তুই আমাকে মারবি, কাল তোর মৃত্যু তোর নিকট চলে আসবে। রাহাত, তুমি ওর সাথে কথা বলে শুধু শুধু সময় নষ্ট করছো কেন? ওকে এখানেই পুঁতে দাও। আমার লোকজন বেড়েছে, ওকে তো আমি ছাড়বো না। তাই তোরা এখনো দাঁড়িয়ে কি দেখছিস? মেরে ফেল ওকে। বিধানের কথা শুনে বিধানের সাথে আসা লোকগুলো, রাহাতের লোকগুলো সবাই রানার উপর আক্রমণ করতে এগিয়ে আসতেই শিহাব সবাইকে নিয়ে তাদের মারতে শুরু করে। কিছুক্ষণ পর বিধান আর রাহাতের লোকজন মাটিতে পড়ে আছে নিষ্প্রাণ হয়ে, আর বিধান মাটিতে হাঁটু গেড়ে বসে আছে রানার সামনে আর ভয়ে কাঁপছে। কিরে, কোথায় গেল তোর সাহস? অনেক তো বকেছিলি, এখন কে বাঁচাবে তোকে? প্লিজ রানা, আমায় মাফ করে দাও। আমার ভুল হয়ে গেছে, আমি তোমায় চিনতে পারিনি। প্লিজ আমার জীবনটা ভিক্ষা দাও। বিধানের কথায় রানা হেসে বলে, নো নো মিস্টার বিধান, নো। আমি জঙ্গলের হিংস্র বাঘকে বিশ্বাস করতে পারি, কিন্তু কোনো মানুষরূপী পশুকে বিশ্বাস করি না। তাই তোমাকে যে আমি মাফ করতে পারি না। তুই এই সমাজের অনেক ক্ষতি করেছিস, তাই তোর আর বেঁচে থাকার কোনো অধিকার নেই। প্লিজ রানা, একটা বার সুযোগ দাও আমায়, আর কোনোদিন এসব কাজ করবো না। তোকে যে উপরে যেতেই হবে। সরি রে ইয়ার, তোকে ক্ষমা করতে পারতাম, কিন্তু তুই এমন একটা কাজ করেছিস যার জন্য তোকে বাঁচিয়ে রাখা সম্ভব নয়। কি কি করেছি আমি? তুই আমার ভালোবাসার মানুষটাকে কাঁদিয়েছিস, ওর চোখের পানি আমার সহ্য হয় না, আর তুই সেটাই করেছিস। তাই তোকে যে মরতেই হবে। এটা বলে বিধানকে কিছু বলার সুযোগ না দিয়ে তার মাথার মাঝখান একটা গুলি করে দিল রানা। বিধানের নিথ দেহটা মুখ থুবড়ে মাটিতে লুটে পড়ল। রানা শিহাবকে বলে, শিহাব, রাহাত যেখানে থাকুক না কেন, ওকে আমি আমার সামনে দেখতে চাই। বেঈমানটার বুক চিরে ওর কলিজাটা আমি বের করে আনবো। আমি দেখব যে ওর কলিজাটা কত বড়। আমি কে সেটা জানা সত্ত্বেও আমার বিরুদ্ধে ও ষড়যন্ত্র করেছে। ওকে এমনভাবে মারবো যে আর কেউ কোনোদিন খারাপ কাজ করার আগে অন্তত 100 বার ভাববে। ওকে ভাই, আমি দেখছি। যা করার খুব তাড়াতাড়ি করো। ওকে ভাই। এরপর রানা তার বাড়িতে চলে যায়। এদিকে মুন তো পাগলের মতো হয়ে গেছে। মুনের সাথে ওই ঘটনা ঘটার পর আজ প্রায় 15 দিন রানা কলেজে আসে না, কারণ রানা সেদিনের সেই ঘটনার পর শহরের বাইরে যায় একটা গুরুত্বপূর্ণ কাজে, এবং সেখানে কাজটার জন্য সে আটকে যায়, তাই সে কলেজে আসতে পারেনি। এই 15 দিনে রানার প্রতি মনের ভালো লাগা কাজ করে। মন বুঝতে পারছে তার মনে রানার জন্য ভালোবাসার জন্ম নিয়েছে। 16 দিনের দিন রানা কলেজে আসে। আজ আর রানা খেয়েছে যে কলেজে আসেনি। কালো শু, কালো প্যান্ট, কোট, চুল স্পাইক করা, পুরো হিরোর মতো লাগছে তাকে। কলেজের সবাই দেখে তো পুরো হা করে তাকিয়ে আছে, সব থেকে মেয়েরাই বেশি তাকিয়ে আছে। মন এসব দেখে তো রাগে ফুলছে, কটমট করছে রাগে, আর নিজে নিজে বলছে, কুত্তা, হারামি, বিলাই, বাদর, কে বলেছে এত সেজেগুজে কলেজে আসতে? শয়তান ছেলে, দেখ কিভাবে মেয়েদের সাথে হেসে হেসে কথা বলছে। মনের মুখে এসব কথা শুনে দিয়া মনের দিকে হা করে তাকিয়ে আছে। কি রে, কি ব্যাপার? এসব কি বলছিস? মানে কি বলতে চাইছিস তুই? মানে হচ্ছে ও এমন স্মার্ট হয়ে এসেছে, এতে মেয়েরা ওর দিকে আকর্ষিত হতেই পারে, ও মেয়েদের সাথে কথা বলতেই পারে, কিন্তু তাতে তুই জ্বলছিস কেন? কি প্রেমে পড়লি নাকি আবার? কুত্তি, দাঁড়া তুই, তোর হচ্ছে। শয়তান মাইয়া, দাঁড়া তুই। এটা বলে মন দিয়াকে দৌড়ানি দিল। হঠাৎ দৌড়াতে দৌড়াতে মন গিয়ে রানার সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে গেল। নিচে পড়ার সঙ্গে সঙ্গে রানার ঠোঁটের সাথে মনের ঠোঁট মিলে গেল। কলেজে সবাই তো সেদিকে দেখে চোখ বড় বড় করে তাকিয়ে আছে, সবাই মুচকি মুচকি হাসছে। মন তো লজ্জায় পুরো লাল হয়ে গেছে। কোনো মতে রানার উপর থেকে উঠে এক দৌড়ে ক্লাসে চলে গেল। আর এদিকে রানা নিচে পড়ে থাকা অবস্থাতেই মনের লজ্জায় মাথা কাটা গেছে আর মুচকি মুচকি হাসছে। দিয়া মনের কাছে গিয়ে বসে পড়ল। কে রে, তুই এত লজ্জা পাচ্ছিস কেন? ব্যাপার কি বলতো? তুই সত্যি প্রেমে পড়িসনি তো ওর? দিয়া অনবরত বক বক করেই যাচ্ছে, কিন্তু মনের সেদিকে কোনো খেয়ালই নেই। মন আনমনে কি যেন ভেবেই যাচ্ছে আর মুচকি মুচকি হাসছে। দিয়া আর না পেরে মনকে একটা ধাক্কা দিল। দিয়া ধাক্কা দেয় মনের ঘোর কাটে। কি রে কুত্তি, ধাক্কা দিলি কেন? কত সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম, আর তুই মাঝখানে পানি ঢেলে দিলি। এখন কি হয়েছে বল? শয়তান মাইয়া, সে কখন থেকে ডাকছি,
কিন্তু সেদিকে কি তোর কোনো খেয়াল আছে? এত না পেঁচিয়ে কি বলবি বলে ফেল। তোর ভাবসাব দেখে তো মনে হচ্ছে তুই ওর প্রেমে পড়েছিস। সত্যি বলছি তো? গাথি, শুধু কি প্রেম রে, ভালোবেসে ফেলেছি। বুঝছি। কি বুঝেছিস তুই? তুই একটা লুচু মাইয়া, যখন যাকে ভালো লাগে তখন তার প্রেমে পড়িস। এতদিন ছিল বিধান, আর এখন আবার রানা। আর কতজন যে বাকি আছে কে জানে। না রে দিয়া, সত্যিই বলছি, ওকে ভালোবেসে ফেলেছি রে। ওর প্রতি যে ফিলিংসটা কাজ করে, বিধানের প্রতি তেমনটা করে না। বিধানের প্রতি তেমনটা ছিল না। এখন বুঝতে পারছি, বিধান ছিল শুধু একটা আকর্ষণ, আর ও আমার নেশা হয়ে গেছে। ও আমার নিঃশ্বাসে মিশে গেছে। বুঝেছি, তুই শেষ। তুই পাগল হয়ে গেছিস। হ্যাঁ রে, সত্যিই পাগল হয়ে যাব ওকে না পেলে। আমি এই 15 দিনেই বুঝতে পেরেছি যে ওকেই আমার দরকার। এখনই তুই এতটা পাগল হয়ে গেছিস ওর প্রেমে মন। আর যদি সত্যিটা জানতে পারিস তাহলে তো তুই উন্মাদ হয়ে যাবি। কথাটা দিয়া মনে মনে বলল। দিয়া, এই হ্যাঁ হ্যাঁ, কি বলবি বল। দিয়া, কি ভাবছিস এত? ভাবছি তোকে আমার দুষ্টু মিষ্টি ভাবি বানাবো, বুঝেছিস? লজ্জায় মনের পুরো মুখ লাল হয়ে গেল। এর মধ্যে রানাও ক্লাসে চলে এলো। রানাকে দেখে তো মন মাথা নিচু করে বসে আছে, তাকাতে পারছে না রানার দিকে। রানা গিয়ে মনের পাশেই বসে পড়ল। এবার তো মনের প্রাণটা যায় যায় অবস্থা, শুধু কাঁপছে ভয়ে। এমনিতেই তো তাকাতে পারছে না লজ্জায়, তার মধ্যে এসে আবার পাশে বসেছে। রানা মনের এমন করুণ অবস্থা দেখে আর কিছুই বলল না, শুধু মুচকি হাসছে। সেদিনের মতো ক্লাস করে যে যার মতো বাড়িতে চলে গেল। রাতে শিহাব রানাকে কল করলো। রানা কল রিসিভ করে যেটা শুনলো তাতে তো তার মাথায় আকাশ ভেঙে পড়লো। শিহাব বলল, ভাই, রাহাত শুধু একা নয়, রাহাতের সাথে রাজন রাইসনও আছে। আর ওরা দুজন একে অপরের ভাই। হোয়াট, কি বলছিস তুই এসব? তুই ঠিক বলছিস তো? হ্যাঁ ভাই, আমি ঠিক বলছি। আমি রাহাতের পেছনে লোক লাগিয়েছিলাম, তারা আমাকে খবর দিয়েছে। আর হ্যাঁ ভাই, আরও একটা খবর, রিয়াও ওদের সাথে যুক্ত। কিন্তু আমি যেটা বুঝতে পারলাম, রিয়ার শত্রুতা ভাবির সাথে। ভাই, মানে রিয়ার শত্রুতা মনের সাথে? কি ওর মনের সাথে? কে ও? সরি ভাই, সেটা আমি জানি না, কিন্তু আমি বুঝতে পারলাম কিছু তো একটা রহস্য আছে। তুই আরো ভালো করে নজর রাখ, আর এদিকটা আমি সামলাচ্ছি। ওকে ভাই। পরদিন সকালবেলা রানা কলেজে ঢুকতেই কোথা থেকে একটা মেয়ে এসে রানাকে প্রপোজ করে বসলো। সেটা মন দেখে তো রাগে কটমট করছে। রানা তো মনের অবস্থা দেখে মজা নিচ্ছে। মনকে আরো রাগানোর জন্য রানা মেয়েটার হাত থেকে ফুল নিয়ে নিল। এবার তো মন রাগে পুরো ফায়ার। মেয়েটা উঠে দাঁড়িয়ে রানাকে খুশিতে জড়িয়ে ধরলো। মন এবার আর দাঁড়িয়ে থাকতে পারলো না। সে রানার কাছে এসেই মেয়েটাকে টেনে ছাড়িয়ে নেয়। ঠাস করে মেয়েটার গালে একটা চর বসিয়ে দিল। রানা তো মনের এমন কাণ্ড দেখে পুরোই অবাক। এই যে ম্যাডাম, সমস্যা কি আপনার? আপনি ওকে মারলেন কেন? রানার কথা শুনে মন রানার দিকে তাকায়। ঠাস করে রানার গালেও চর বসিয়ে দিল। রানা তো চর খেয়ে বোকার মতো দাঁড়িয়ে আছে। মন মেয়েটার দিকে আবার চোখ গরম করে তাকাতেই মেয়েটা ভয়ে সেখান থেকে চলে গেল। ব্যাপার কি? আপনি ওকেও মারলেন আবার আমাকেও মারলেন, সমস্যা কি আপনার? মন রানার কোনো কথার জবাব না দিয়ে রানার ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিল। মনের এমন কাজে রানা তো পুরো শকড। রানা বুঝতেই পারছে না যে তার সাথে কি হচ্ছে এটা। রানা বারবার ছোটার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই কোনো কাজ হচ্ছে না। কারণ মনের রানার মাথার পেছনে হাত দিয়ে মাথার চুল শক্ত করে ধরে রেখেছে। মনের মন ভরে গেলে সে নিজেই রানাকে ছেড়ে দিল। রানা ছাড়া পেয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল। কি করলেন আপনি আমার সাথে এটা? কেন, ভালো লাগেনি? আর একটা দেবো নাকি? না, একদম না। এমন পচা জিনিস আমার আর দরকার নেই। কি বললে তুমি? পচা? এটা বলে মন আবারও রানাকে কিস করে বসলো। এবার তো রানার মাথায় আগুন জ্বলে উঠলো। মন ছেড়ে দিতে রানা মনের গালে ঠাস করে চর বসিয়ে দিল। মন তো চর খেয়ে কান্না করে দেওয়ার মতো অবস্থা। চোখে পানি টলমল করছে, মনে হচ্ছে এখনই বৃষ্টি হবে। পাগলামির একটা সীমা আছে। অনেক সহ্য করেছি তোমার অত্যাচার, কিন্তু আর না। এরপর যদি এমন কিছু করো তাহলে খুব খারাপ হবে বলে দিলাম। বিশ্বাস করো রানা, খুব ভালোবেসে ফেলেছি তোমায়। তোমার সাথে আগে যে আচরণ করেছি তার জন্য মাফ চাইছি। প্লিজ মাফ করে দাও। ওকে, ঠিক আছে, মাফ করে দিলাম। হয়েছে, এখন তুমি আসতে পারো। না, হয়নি। আর কোথাও যাব না আমি। ভালোবাসি তোমায় আমি, কোথাও যাব না আমি। প্লিজ একটু ভালোবাসো আমায়। কথা দিচ্ছি, কখনো অভিযোগের সুযোগ দেব না। প্লিজ একটু ভালোবাসো আমায়। সরি,
আমার পক্ষে আপনাকে ভালোবাসা সম্ভব নয়। এটা বলে রানা সেখান থেকে চলে গেল আর মন কাঁদতে কাঁদতে নিচে মাটিতে বসে পড়ল। দিয়া এসে মনের কাঁধে হাত রাখলো। মন এবার আর নিজেকে সামলাতে না পেরে সঙ্গে সঙ্গে দিয়াকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিল আর বলতে লাগলো, বিশ্বাস করো দিয়া, এই কটা দিনে ওকে খুব ভালোবেসে ফেলেছি। আমি বুঝতেও পারিনি যে এই কটা দিনের মধ্যে কখন যে ওকে এতটা ভালোবেসে ফেললাম। বড্ড বেশি ভালোবাসি রে ওকে, বড্ড বেশি ভালোবাসি। জানি আমি, কিন্তু তুই কি জানিস যে ও তোকে কতটা ভালোবাসে? দিয়ার কথা শুনে মন অবাক চোখে দিয়ার দিকে তাকালো। তুই ভুল বলছিস দিয়া, ও আমাকে ভালোবাসে না, শুধু ঘৃণা করে আমাকে। না, ও তোকে ঘৃণা করে না, নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে তোকে। শুধু তোর কর্মকাণ্ডের জন্য একটু অভিমান জমেছে তোর উপর। তুই তো ওকে এখন ভালোবাসিস, কিন্তু তোকে ও আরো আগে থেকেই ভালোবাসে। মানে কি বলতে চাইছিস তুই? মনে আছে আমার এক চাচাতো বোনের বিয়েতে তোকে নিয়ে গিয়েছিলাম? মনে আছে। সেদিন ওই বিয়েতে তোকে দেখে ওর অনেক ভালো লেগে যায়, ধীরে ধীরে তোকে ভালোবাসতে শুরু করে। পরে আমাকে সব কিছু বলে। পরে আমি ওকে এই কলেজে ঢুকতে সাহায্য করি। কিন্তু ও যখন জানতে পারে যে তুই কিছুটা অহংকারী টাইপের, তখন ও চেয়েছিল তোর অহংকারটা দূর করতে। আর শুধু এজন্যই ওকে এতটা অপমান, কষ্ট, লাঞ্ছনা সহ্য করতে হয়েছে। ওর ভালোবাসার কাছে তোর ভালোবাসা কিছুই না। ওর মতো ভালো তুই এখনো বাসতে পারিসনি রে মন। দিয়ার কথা শুনে মন শুধুই কেঁদেই চলেছে। কিভাবে রানাকে মানাবে সে? রানা তো কোনোভাবেই মানছে না তাকে, কিন্তু সেও রানাকে এখন খুব ভালোবাসে। হঠাৎ মন কান্না বন্ধ করে চোখের পানি মুছে নিয়ে হঠাৎ দাঁড়ালো। তারপর বল বিধান কোথায়? আজ রাতে নাকি বিদেশে মেয়ে পাচার হবে, তাই মনে হয় সেখানে গেছে। তুই সত্যি বলছিস তো? যদি মিথ্যা হয় তাহলে তোর কপালে খারাপই আছে। এখন আমাকে যেতে দিন প্লিজ। যাবি? ওকে যা, পালা। লোকটা ডেভিডের কথা দৌড়ে পালালো। লোকটা কিছু দূর যাবার পর একটা গুলির আওয়াজ হলো। লোকটা মাটিতে মুখ থুবড়ে পড়ে গেল এবং সেখানেই মারা গেল। হ্যাঁ, লোকটাকে ডেভিডই গুলি করে মেরেছে। মন্দ এসব দেখে তার মাথায় কিছুই ঢুকছে না। হঠাৎ কোথা থেকে যেন দিয়া চলে আসে সেখানে। দিয়াকে দেখে তো মন পুরোই অবাক। দিয়া, তুই এখানে এখানে কি করে আসলি তুই? দিয়া মনের কথা শুনে ফাঁস করে মনের গালে চড় বসিয়ে দেয়। তারপর বলতে লাগলো, হ্যাঁ, আমি এখানে। আর এই যে যত লোক দেখতে পাচ্ছিস, এরা সবাই আমার কথাতেই এখানে এসেছে, শুধু তোকে বাঁচানোর জন্য। আর তুই বলেছিলি না যে আমার সাথে সম্পর্ক রাখবি না তুই? আজ আমি বলছি, হ্যাঁ আমি বলছি, তোর মতো অহংকারী মেয়ের সাথে আজ থেকে আমার কোনো সম্পর্ক নেই। ভুলে যাব যে আমার মুন নামে কোনো বান্ধবী ছিল। এইসব তুই কি বলছিস দিয়া? এমনটা বলিস না প্লিজ, আমায় মাফ করে দে। আর কোনো দিন আমি তোকে ভুল বুঝবো না। আমার একমাত্র বান্ধবী তুই। তুই আমায় ছেড়ে চলে গেলে আমি কাকে নিয়ে থাকবো রে? কেন, তোর বিধান কই? ওকে নিয়ে থাক। ও সে তো আবার তোকে ধোকা দিয়েছে, তাই না? তোর আশেপাশের যে মানুষগুলো তোকে ভালোবাসে, তুই তাদেরকেই সবসময় অপমান আর অবহেলা করে গেছিস, কিন্তু তারপরেও তারা সবসময় তোকে সব ধরনের বিপদ থেকে বাঁচিয়েছে। কি বলছিস তুই এগুলো? আমি তোর কথার কিছুই বুঝতে পারছি না। প্লিজ বুঝিয়ে বলবি একটু? এখনো তুই বুঝতে পারছিস না? না। এই যে লোকটাকে দেখছিস রুমাল দিয়ে বেঁধে রেখেছে, চিনিস একে? আমি কি করে চিনবো ওকে? ওর মুখই তো আমি দেখিনি এখন পর্যন্ত, কিন্তু ও তো বলল যে ওর ডেভিড। এই নামটা আমি অনেকবার শুনেছি, কিন্তু কখনো তাকে দেখিনি। মন এই কথা বলার সাথে সাথে দিয়া লোকটার মুখ থেকে রুমালটা টেনে খুলে ফেলল। তারপর বলল, এবার চিনতে পারছিস কিনা? দিয়ার কথায় মন লোকটার দিকে তাকিয়ে 1000 ভোল্টের শক খেলো। কাঁপা কাঁপা গলায় বলল, রানা, তো তুমি? তার মানে তুমি সেই নামকরা মাফিয়া কিং ডেভিড, যে সব সময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে? হ্যাঁ, আমি রানা, আমি ডেভিড। পুরো দেশের সন্ত্রাসীরা আমার নাম শুনলে ভয়ে থরথর করে কাঁপে। যারা অন্যায় অত্যাচার করে তাদেরকে শেষ করে দেই। মৃত্যুই হয় তাদের একমাত্র শাস্তি। তাহলে দিয়া যে বলল তোমরা সবাই ওর কথায় আমাকে বাঁচাতে এখানে এসেছো, তাহলে? হ্যাঁ, ও না বললে আমি এখানে তোমার মতো অহংকারী মেয়েকে বাঁচাতে কখনোই আসতাম না।
কিন্তু দিয়া তোমার স্পর্শ কি করে জানে? দিয়া আমার আপন মামাতো বোন। হোয়াট? ঠিকই বলছি, দিয়া আমার আপন মামাতো বোন। দিয়া এসব কি বলছে? হ্যাঁ, ও আমার ফুফাতো ভাই আর আমি ওর মামাতো বোন। তাহলে এতদিন তুই আমাকে বলিসনি কেন? রিয়া কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে আছে। কি হলো বল, এতদিন কেন বললি না আমায়? রানাই বলতে বারণ করেছিল। মানে? ওই বলতে বারণ করেছিল। কারণ কারণ? বল কিসের কারণ? আমি বলতে পারবো না। রানা, তুমি বলো কেন ওকে বলতে বারণ করেছিলে যে তুমি ওর মামাতো ভাই? দেখুন ম্যাডাম, এসব আমি আপনাকে বলতে বাধ্য নই। ও হ্যাঁ, আমাকে কেন বলবে? আমি তোমাদের কার কি হই যে আমার কাছে বলবে? দিয়া, হ্যাঁ ভাই। ওকে নিয়ে যা, হয়তো ওর বাড়ির সবাই চিন্তা করছে। মনকে নিয়ে যেতে লাগে। মন যাবার আগে রানাকে বলে, রানা, আমি তোমার সাথে অনেক খারাপ আচরণ করেছি, যদি পারো আমাকে মাফ করে দিও। চলি। তারপর মন দিয়ার সাথে বাড়িতে চলে গেল। বাড়িতে ফিরে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ল। দিয়া মনের সাথে থাকায় মনের মা তাকে এত রাতে বাড়িতে আসায় কিছু বলেনি। দিয়া আজ মনের সাথে তাদের বাড়িতেই থেকে গেল। আর অন্যদিকে ডেভিড অর্থাৎ রানা চলে গেল লোকটার বলা সেই ঠিকানায় বিধানকে ধরার জন্য। রানা রাগে কটমট করছে। সে আজ বিধানকে পেলে যে কি করবে তা সে নিজেও জানে না। ঠিকানা মোতাবেক পৌঁছানোর পর রানা সমস্ত প্রস্তুতি নিয়ে রেখেছে। কিছু গাড়ি রাস্তার দুই দিক থেকে মুখোমুখি এসে দাঁড়ালো। আর দুই দিকের গাড়ির সাথে দুটো বড় বড় গাড়িও আছে। দুই দিকের গাড়ি থেকে দুজন লোক নেমে এলো। একটা থেকে বিধান আর অন্যটা থেকে একজন লোক নামলো। আর অন্য গাড়ি থেকে যে লোকটা নেমে এলো তার মুখ দেখা যাচ্ছে না অন্ধকারের জন্য। তারপর বিধান আর সেই লোকটার সামনাসামনি দাঁড়িয়ে কথা বলছে, কিন্তু এখনো পর্যন্ত লোকটার মুখ দেখা যাচ্ছে না। হঠাৎ আবছা আলোয় লোকটার মুখ দেখতে পায় রানা। লোকটাকে দেখতে রানা হাজার ভোল্টের শক খেলো, কারণ লোকটা আর কেউ না, রাহাত। রাহাতকে দেখে রানা পুরো এক জায়গায় দাঁড়িয়ে রইল। রানা শুধু ভাবছে এটা কি করে সম্ভব। হঠাৎ শিহাব রানাকে বলে, ভাই, আমি যেটা দেখতে পাচ্ছি আপনি ওকে সেটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। বেইমান বেইমানই হয়, বেইমান কখনো বন্ধু হয় না। বেইমানটাকে তো আমি... না শিয়াব, তুই ওকে কিছুই করবি না, যা করার আমি করব। বেইমানটাকে এমনভাবে মারবো যা দেখে আর কেউ কখনো বন্ধুত্বের নাম করে বেইমানি করার সাহসও করবে না। ওকে ভাই, আপনি যা বলবেন তাই হবে। এদিকে রাহাত আর বিধানের কথোপকথন। 50 টাকা নিয়ে এসেছি, একদম সেই জিনিস। প্রচুর টাকা আসবে বাইরে পাঠাতে পারলে। সেটা না হয় বুঝলাম, কিন্তু মালগুলো কোথায়? গাড়িতে আছে, নিয়ে যাও। এখান থেকে যত তাড়াতাড়ি যাবে ততই ভালো, কারণ জায়গাটা কেমন যেন নীরব, গা ঝিমঝিম করছে। আরে তুমি তো দেখছি ভয় পাচ্ছ। এত ভয় পেলে এই পথে চলা যায় না। তুমি তো দেখছি অল্পতে ভয়ে কচুমচু হয়ে যাচ্ছ। আর আমার মতো যদি ডেভিডের সাথে চলাফেরা করতে, তাহলে তো তুমি তোমার ফ্রেন্ড নষ্ট করে ফেলতে। এই বলে রাহাত হাসতে লাগলো, কিন্তু এদিকে বিধান তো ভয় শেষ। একে তো জায়গাটা একদম নির্জন, আবার রাহাতের এমন হাসি, সব মিলিয়ে বিধান ভয়ে পুরো চুপসে গেছে। রাহাত বিধানকে বলে, কি ব্যাপার, তুমি তো ভয়ে পুরোটা শেষ। বিধান কিছু বলতে যাবে, ঠিক তখনই তার ফোনে একটা কল আসলো। কলটা রিসিভ করতেই বিধানের চোখ মুখ সব শক্ত হয়ে গেল। কিছু সময় পর বিধান ফোনটা রেখেই রাগে কটমট করছে। রাহাত বলে, কি ব্যাপার বিধান, হঠাৎ করে তুমি কি এমন দেখাচ্ছ? কিছু হয়েছে কি? রাহাতের কথা শুনে বিধান বলে, আমার বন্ধুর ছেলেগুলোকে ডেভিড মেরে ফেলেছে। ওকে তো আমি... আরে দাঁড়াও, ওর সাথে তুমি একা পারবে না, ওর লোক শক্তি অনেক। আমি পরোয়া করি না। তুমি কি ওকে চিনো? পারো কিভাবে ওকে? ও মাটির নিচে লুকিয়ে থাকলেও আমি ওকে খুঁজে বের করব। আমার লোকদেরকে মেরেছ, এর সত্য তুলবই আমি। তোদের এতটা কষ্ট করতে হবে না, আমি নিজেই এসেছি। হঠাৎ এমন কথায় ওরা সবাই পিছনে তাকালো। পিছনে তাকিয়ে রানাকে দেখে তো তাদের চোখ কপালে উঠে গেল। বিধান কাঁপা কাঁপা গলায় বলল, রানা, তুমি এখানে? আর এত লোকজন কেন তোমার সাথে? রানা বিধানের কথা শুনে মুচকে মুচকে হাসছে, আর রাহাত তো ভয়ে থরথর করে কাঁপছে। রানা রাহাতকে বলে, কিরে বেইমান, তুই যে আমার সাথে বন্ধু কি জন্য করেছিস সেটা আমি খুব ভালো করে জানতাম, আর তোর সাথে কে কে জড়িত আছে তাও আমি জানি। মানে কি বলতে চাইছিস তুই? বুঝতে পারছিস না তাই না? এই বলে রাহাতের গালে একটা চর বসে দিল। কুত্তার বাচ্চা, বন্ধুর নামে বিশ্বাসঘাতকতা করেছিস আর এখন ন্যাকামো করছিস? তুই কে রে? আমাদের হুমকি দামগিরের সাহস তোর কি করে হলো? তোকে তো আমি... এটা বলে বিধান রানাকে চর মারতে যাবে, তখনই রানা বিধানকে
ঠাস করে চর মেরে দিল। চর খেয়ে বিধানের ঠোঁট কেটে রক্ত বেরোতে শুরু করলো। রক্ত দেখে তো বিধানের মাথা পুরোই নষ্ট হয়ে গেল। দেখ রানা, তুই কিন্তু কাজটা ঠিক করছিস না। আমাদের গায়ে হাত তুলে এর জন্য কিন্তু তোকে অনেক পস্তাতে হবে, মনে রাখিস। এই তুই আমাকে ভয় দেখাচ্ছিস? এই ডেভিডকে ভয় দেখাচ্ছিস? তোকে তো আমি... এটা বলে রানা রাহাতের বুক বরাবর একটা লাথি মারলো। রাহাত কিছুটা দূরে গিয়ে ছিটকে পড়লো। রাহাত আবার সোজা হয়ে দাঁড়িয়ে পড়লো। সে রানাকে বলতে লাগলো, হা 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 হা। তুই যে ডেভিড সেটা আমি খুব ভালো করে জানতাম, আর তাই তোকে শেষ করতেই তোর সাথে বন্ধুত্ব করেছি। তুই কি ভেবেছিস শুধু তুই একাই দেশে রাজত্ব করবি? না না, সেটা তো আমি হতে দেব না। তুই আজ এখান থেকে বেঁচে ফিরলে না আমাকে কিছু করতে পারবি। তুই যাতে আমার কিছু করতে না পারিস সেই ব্যবস্থাই আমি করবো বেঈমান। তুই কি ভেবেছিস আমাকে তুই মেরে ফেলে তুই বেঁচে যাবি? আজ তুই আমাকে মারবি, কাল তোর মৃত্যু তোর নিকট চলে আসবে। রাহাত, তুমি ওর সাথে কথা বলে শুধু শুধু সময় নষ্ট করছো কেন? ওকে এখানেই পুঁতে দাও। আমার লোকজন মেরেছে, ওকে তো আমি ছাড়বো না। তাই তোরা এখনো দাঁড়িয়ে কি দেখছিস? মেরে ফেল ওকে। বিধানের কথা শুনে বিধানের সাথে আসা লোকগুলো, রাহাতের লোকগুলো সবাই রানার উপর আক্রমণ করতে এগিয়ে আসতেই শিহাব সবাইকে নিয়ে তাদের মারতে শুরু করে। কিছুক্ষণ পর বিধান আর রাহাতের লোকজন মাটিতে পড়ে আছে নিষ্প্রাণ হয়ে। আর বিধান মাটিতে হাঁটু গেড়ে বসে আছে রানার সামনে আর ভয়ে কাঁপছে। কিরে, কোথায় গেল তোর সাহস? অনেক তো বকেছিলি, এখন কে বাঁচাবে তোকে? প্লিজ রানা, আমায় মাফ করে দাও। আমার ভুল হয়ে গেছে, আমি তোমায় চিনতে পারিনি। প্লিজ আমার জীবনটা ভিক্ষা দাও। বিধানের কথায় রানা হেসে বলে, নো নো মিস্টার বিধান, নো। আমি জঙ্গলের হিংস্র বাঘকে বিশ্বাস করতে পারি, কিন্তু কোনো মানুষরূপী পশুকে বিশ্বাস করি না। তাই তোমাকে যে আমি মাফ করতে পারি না। তুই এই সমাজের অনেক ক্ষতি করেছিস, তাই তোর আর বেঁচে থাকার কোনো অধিকার নেই। প্লিজ রানা, একটা বার সুযোগ দাও আমায়, আর কোনোদিন এসব কাজ করবো না। তোকে যে উপরে যেতেই হবে। সরি রে ইয়ার, তোকে ক্ষমা করতে পারতাম, কিন্তু তুই এমন একটা কাজ করেছিস যার জন্য তোকে বাঁচিয়ে রাখা সম্ভব নয়। কি করেছি আমি? তুই আমার ভালোবাসার মানুষটাকে কাঁদিয়েছিস। ওর চোখের পানি আমার সহ্য হয় না, আর তুই সেটাই করেছিস। তাই তোকে যে মরতেই হবে। এটা বলে বিধানকে কিছু বলার সুযোগ না দিয়ে তার মাথার মাঝখান একটা গুলি করে দিল রানা। বিধানের নিথ দেহটা মুখ থুবড়ে মাটিতে লুটে পড়ল। রানা শিহাবকে বলে, শিহাব, রাহাত যেখানে থাকুক না কেন, ওকে আমি আমার সামনে দেখতে চাই। বেঈমানটার বুক চিরে ওর কলিজাটা আমি বের করে আনবো। আমি দেখব যে ওর কলিজাটা কত বড়। আমি কে সেটা জানা সত্ত্বেও আমার বিরুদ্ধে ও ষড়যন্ত্র করেছে। ওকে এমনভাবে মারবো যে আর কেউ কোনোদিন খারাপ কাজ করার আগে অন্তত 100 বার ভাববে। ওকে ভাই, আমি দেখছি। যা করার খুব তাড়াতাড়ি করো। ওকে ভাই। এরপর রানা তার বাড়িতে চলে যায়। এদিকে মন তো পাগলের মতো হয়ে গেছে। মনের সাথে ওই ঘটনা ঘটার পর আজ প্রায় 15 দিন রানা কলেজে আসে না। কারণ রানা সেদিনের সেই ঘটনার পর শহরের বাইরে যায় একটা গুরুত্বপূর্ণ কাজে, এবং সেখানে কাজটার জন্য সে আটকে যায়। তাই সে কলেজে আসতে পারেনি। এই 15 দিনে রানার প্রতি মনের ভালো লাগা কাজ করে। মন বুঝতে পারছে তার মনে রানার জন্য ভালোবাসার জন্ম নিয়েছে। 16 দিনের দিন রানা কলেজে আসে। আজ আর রানা খেলছে যে কলেজে আসেনি। কালো শু, কালো প্যান্ট, কোট, চুল স্পাইক করা, পুরো হিরোর মতো লাগছে তাকে। কলেজের সবাই দেখে তো পুরো হা করে তাকিয়ে আছে। সব থেকে মেয়েরাই বেশি তাকিয়ে আছে। মন এসব দেখে তো রাগে ফুলছে, কটমট করছে রাগে, আর নিজে নিজে বলছে, কুত্তা, হারামি, বিলাই, বাদর, কে বলেছে এত সেজেগুজে কলেজে আসতে? শয়তান ছেলে, দেখ কিভাবে মেয়েদের সাথে হেসে হেসে কথা বলছে। মনের মুখে এসব কথা শুনে দিয়া মনের দিকে হা করে তাকিয়ে আছে। কি রে, কি ব্যাপার? এসব কি বলছিস? মানে কি বলতে চাইছিস তুই? মানে হচ্ছে ও এমন স্মার্ট হয়ে এসেছে, এতে মেয়েরা ওর দিকে আকর্ষিত হতেই পারে। ও মেয়েদের সাথে কথা বলতেই পারে, কিন্তু তাতে তুই জ্বলছিস কেন? কি প্রেমে পড়লি নাকি আবার? কুত্তি, দাঁড়া তুই, তোর হচ্ছে। শয়তান মাইয়া, দাঁড়া তুই। এটা বলেই মন দিয়াকে দৌড়ানি দিল। হঠাৎ দৌড়াতে দৌড়াতে মন গিয়ে রানার সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে গেল। নিচে পড়ার সঙ্গে সঙ্গে রানার ঠোঁটের সাথে মনের ঠোঁট মিলে গেল। কলেজে সবাই তো সেদিকে দেখে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। সবাই মুচকি মুচকি হাসছে। মন তো লজ্জায় পুরো লাল হয়ে গেছে। কোনো মতে রানার উপর থেকে উঠে এক দৌড়ে ক্লাসে চলে গেল। আর এদিকে রানা নিচে পড়ে থাকা অবস্থাতেই
মুনের লজ্জায় মাথা কাটা গেছে আর মুচকি মুচকি হাসছে। দিয়া মুনের কাছে গিয়ে বসে পড়ল। কে রে, তুই এত লজ্জা পাচ্ছিস কেন? ব্যাপার কি বলতো? তুই সত্যি প্রেমে পড়িসনি তো ওর? দিয়া অনবরত বক বক করেই যাচ্ছে, কিন্তু মুনের সেদিকে কোনো খেয়ালই নেই। মুন আনমনে কি যেন ভেবেই যাচ্ছে আর মুচকি মুচকি হাসছে। দিয়া আর না পেরে মুনকে একটা ধাক্কা দিল। দিয়া ধাক্কা দেয় মুনের ঘোর কাটে। কি রে কুত্তি, ধাক্কা দিলি কেন? কত সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম আর তুই মাঝখানে পানি ঢেলে দিলি। এখন কি হয়েছে বল? শয়তান মাইয়া, সে কখন থেকে ডাকছি, কিন্তু সেদিকে কি তোর কোনো খেয়াল আছে? এত না পেঁচিয়ে কি বলবি বলে ফেল। তোর ভাবসাব দেখে তো মনে হচ্ছে তুই ওর প্রেমে পড়েছিস। সত্যি বলছি তো? গাথি, শুধু কি প্রেম রে, ভালোবেসে ফেলেছি। বুঝছি। কি বুঝেছিস তুই? তুই একটা লুচু মাইয়া, যখন যাকে ভালো লাগে তখন তার প্রেমে পড়িস। এতদিন ছিল বিধান, আর এখন আবার রানা। আর কতজন যে বাকি আছে কে জানে। না রে দিয়া, সত্যিই বলছি, ওকে ভালোবেসে ফেলেছি রে। ওর প্রতি যে ফিলিংসটা কাজ করে, বিধানের প্রতি তেমনটা করে না। বিধানের প্রতি তেমনটা ছিল না। এখন বুঝতে পারছি, বিধান ছিল শুধু একটা আকর্ষণ, আর ও আমার নেশা হয়ে গেছে। ও আমার নিঃশ্বাসে মিশে গেছে। বুঝেছি, তুই শেষ, তুই পাগল হয়ে গেছিস। হ্যাঁ রে, সত্যিই পাগল হয়ে যাব ওকে না পেলে। আমি এই 15 দিনেই বুঝতে পেরেছি যে ওকেই আমার দরকার। এখনই তুই এতটা পাগল হয়ে গেছিস ওর প্রেমে মন। আর যদি সত্যিটা জানতে পারিস তাহলে তো তুই উন্মাদ হয়ে যাবি। কথাটা দিয়া মনে মনে বলল। দিয়া, এই হ্যাঁ হ্যাঁ, কি বলবি বল। দিয়া, কি ভাবছিস এত? ভাবছি তোকে আমার দুষ্টু মিষ্টি ভাবি বানাবো, বুঝেছিস? লজ্জায় মনের পুরো মুখ লাল হয়ে গেল। এর মধ্যে রানাও ক্লাসে চলে এলো। রানাকে দেখে তো মন মাথা নিচু করে বসে আছে, তাকাতে পারছে না রানার দিকে। রানা গিয়ে মনের পাশেই বসে পড়ল। এবার তো মনের প্রাণটা যায় যায় অবস্থা, শুধু কাঁপছে ভয়ে। এমনিতেই তো তাকাতে পারছে না লজ্জায়, তার মধ্যে এসে আবার পাশে বসেছে। রানা মনের এমন করুণ অবস্থা দেখে আর কিছুই বলল না, শুধু মুচকি হাসছে। সেদিনের মতো ক্লাস করে যে যার মতো বাড়িতে চলে গেল। রাতে শিহাব রানাকে কল করলো। রানা কল রিসিভ করে যেটা শুনলো তাতে তো তার মাথায় আকাশ ভেঙে পড়লো। শিহাব বলল, ভাই, রাহাত শুধু একা নয়, রাহাতের সাথে রাজন রাইসনও আছে, আর ওরা দুজন একে অপরের ভাই। হোয়াট, কি বলছিস তুই এসব? তুই ঠিক বলছিস তো? হ্যাঁ ভাই, আমি ঠিক বলছি। আমি রাহাতের পেছনে লোক লাগিয়েছিলাম, তারা আমাকে খবর দিয়েছে। আর হ্যাঁ ভাই, আরও একটা খবর, রিয়াও ওদের সাথে যুক্ত। কিন্তু আমি যেটা বুঝতে পারলাম, রিয়ার শত্রুতা ভাবির সাথে। ভাই, মানে রিয়ার শত্রুতা মনের সাথে? কি ওর মনের সাথে? কে ও? সরি ভাই, সেটা আমি জানি না, কিন্তু আমি বুঝতে পারলাম কিছু তো একটা রহস্য আছে। তুই আরো ভালো করে নজর রাখ, আর এদিকটা আমি সামলাচ্ছি। ওকে ভাই। পরদিন সকালবেলা রানা কলেজে ঢুকতেই কোথা থেকে একটা মেয়ে এসে রানাকে প্রপোজ করে বসলো। সেটা মন দেখে তো রাগে কটমট করছে। রানা তো মনের অবস্থা দেখে মজা নিচ্ছে। মনকে আরও রাগানোর জন্য রানা মেয়েটার হাত থেকে ফুল নিয়ে নিল। এবার তো মন রাগে পুরো ফায়ার। মেয়েটা উঠে দাঁড়িয়ে রানাকে খুশিতে জড়িয়ে ধরলো। মন এবার আর দাঁড়িয়ে থাকতে পারলো না। সে রানার কাছে এসেই মেয়েটাকে টেনে ছাড়িয়ে নেয়। ঠাস করে মেয়েটার গালে একটা চর বসিয়ে দিল। রানা তো মনের এমন কাণ্ড দেখে পুরোই অবাক। এই যে ম্যাডাম, সমস্যা কি আপনার? আপনি ওকে মারলেন কেন? রানার কথা শুনে মন রানার দিকে তাকায়। ঠাস করে রানার গালেও চর বসিয়ে দিল। রানা তো চর খেয়ে বোকার মতো দাঁড়িয়ে আছে। মন মেয়েটার দিকে আবার চোখ গরম করে তাকাতেই মেয়েটা ভয়ে সেখান থেকে চলে গেল। ব্যাপার কি? আপনি ওকেও মারলেন আবার আমাকেও মারলেন, সমস্যা কি আপনার? মন রানার কোনো কথার জবাব না দিয়ে রানার ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিল। মনের এমন কাজে রানা তো পুরো শকড। রানা বুঝতেই পারছে না যে তার সাথে কি হচ্ছে এটা। রানা বারবার ছোটার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই কোনো কাজ হচ্ছে না, কারণ মন রানার মাথার পেছনে হাত দিয়ে মাথার চুল শক্ত করে ধরে রেখেছে। মনের মন ভরে গেলে সে নিজেই রানাকে ছেড়ে দিল। রানা ছাড়া পেয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল। কি করলেন আপনি আমার সাথে এটা? কেন, ভালো লাগেনি? আর একটা দেবো নাকি? না, একদম না, এমন পচা জিনিস আমার আর দরকার নেই। কি বললে তুমি? পচা? এটা বলে মন আবারও রানাকে কিস করে বসলো। এবার তো রানার মাথায় আগুন জ্বলে উঠলো। মন ছেড়ে দিতে রানা মনের গালে ঠাস করে চর বসিয়ে দিল। মন তো চর খেয়ে কান্না করে দেওয়ার মতো অবস্থা। চোখে পানি টলমল করছে, মনে হচ্ছে
এখনই বৃষ্টি হবে। পাগলামির একটা সীমা আছে। অনেক সহ্য করেছি তোমার অত্যাচার, কিন্তু আর না। এরপর যদি এমন কিছু করো তাহলে খুব খারাপ হবে বলে দিলাম। বিশ্বাস করো রানা, খুব ভালোবেসে ফেলেছি তোমায়। তোমার সাথে আগে যে আচরণ করেছি তার জন্য মাফ চাইছি। প্লিজ মাফ করে দাও। ওকে ঠিক আছে, মাফ করে দিলাম। হয়েছে, এখন তুমি আসতে পারো। না হয়নি, আর কোথাও যাব না আমি। ভালোবাসি তোমায় আমি, কোথাও যাব না আমি। প্লিজ একটু ভালোবাসো আমায়, কথা দিচ্ছি কখনো অভিযোগের সুযোগ দেব না। প্লিজ একটু ভালোবাসো আমায়। সরি, আমার পক্ষে আপনাকে ভালোবাসা সম্ভব নয়। এটা বলে রানা সেখান থেকে চলে গেল, আর মন কাঁদতে কাঁদতে নিচে মাটিতে বসে পড়ল। দিয়া এসে মনের কাঁধে হাত রাখলো। মন এবার আর নিজেকে সামলাতে না পেরে সঙ্গে সঙ্গে দিয়াকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিল, আর বলতে লাগলো, বিশ্বাস করো দিয়া, এই কটা দিনে ওকে খুব ভালোবেসে ফেলেছি। আমি বুঝতেও পারিনি যে এই কটা দিনের মধ্যে কখন যে ওকে এতটা ভালোবেসে ফেললাম। বড্ড বেশি ভালোবাসি রে ওকে, বড্ড বেশি ভালোবাসি। জানি আমি, কিন্তু তুই কি জানিস যে ও তোকে কতটা ভালোবাসে? দিয়ার কথা শুনে মন অবাক চোখে দিয়ার দিকে তাকালো। তুই ভুল বলছিস দিয়া, ও আমাকে ভালোবাসে না, শুধু ঘৃণা করে আমাকে। না, ও তোকে ঘৃণা করে না, নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে তোকে। শুধু তোর কর্মকাণ্ডের জন্য একটু অভিমান জমেছে তোর উপর। তুই তো ওকে এখন ভালোবাসিস, কিন্তু তোকে ও আরো আগে থেকেই ভালোবাসে। মানে কি বলতে চাইছিস তুই? মনে আছে আমার এক চাচাতো বোনের বিয়েতে তোকে নিয়ে গিয়েছিলাম? মনে আছে। সেদিন ওই বিয়েতে তোকে দেখে ওর অনেক ভালো লেগে যায়, ধীরে ধীরে তোকে ভালোবাসতে শুরু করে। পরে আমাকে সব কিছু বলে। পরে আমি ওকে এই কলেজে ঢুকতে সাহায্য করি। কিন্তু ও যখন জানতে পারে যে তুই কিছুটা অহংকারী টাইপের, তখন ও চেয়েছিল তোর অহংকারটা দূর করতে। আর শুধু এজন্যই ওকে এতটা অপমান, কষ্ট, লাঞ্ছনা সহ্য করতে হয়েছে। ওর ভালোবাসার কাছে তোর ভালোবাসা কিছুই না। ওর মতো ভালো তুই এখনো বাসতে পারিসনি রে মন। দিয়ার কথা শুনে মন শুধুই কেঁদেই চলেছে। কিভাবে রানাকে মানাবে সে? রানা তো কোনোভাবেই মানছে না তাকে, কিন্তু সেও রানাকে এখন খুব ভালোবাসে। হঠাৎ মন কান্না বন্ধ করে চোখের পানি মুছে নিয়ে হঠাৎ দাঁড়ালো। তারপর, ভাই তুই এটা কি করলি? তুই না ওকে ভালোবাসতি, তাহলে তুই এমনটা কেন করলি ওর সাথে? তুই কি ভুলে গেছিস দিয়া, ও আমার সাথে কি করেছিল? কতটা ভালোবাসতাম আমি ওকে। আর ও দেখ ভাই, যেটা হয়ে গেছে সেটা অতীত। এখন তো তোকে ভালোবাসে, তাই না? তাহলে কেন ওকে দূরে ঠেলে দিচ্ছিস? তুই কি জানিস তুই কলেজ থেকে চলে যাওয়ার পর ও কতটা কেঁদেছে? কাঁদতে দে, আর মাত্র 3 দিন পরেই ওর জন্মদিন। ওই দিনই ওকে আপন করে নিয়ে ওকে সারপ্রাইজ দেব। ওর বাবা মার সাথেও আমি কথা বলেছি, তারাও কোনো আপত্তি জানায়নি। কিন্তু ভাই আমার খুব ভয় করছে, ও খুব জেদি মেয়ে। যদি কিছু একটা করে বসে তখন? তুই শুধু ওর দিকে একটু খেয়াল রাখিস, তাহলেই হবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার তারপরও খুব ভয় করছে ভাই। আরে এত চিন্তা করিস না তো, এখন রাখছি। এই বলে রানা ফোন কেটে দিল। এরপর শিহাবকে ফোন করলো। শিহাব ফোন রিসিভ করে। হ্যাঁ ভাই বলো। রাহাতের কোনো খবর আছে কি? না ভাই, তেমন কোনো খবর আর এখনো পর্যন্ত পাইনি। পেলে তোমাকে আমি জানাবো। ওকে ঠিক আছে, তৈরি থাকিস। সময় মতো সব কয়টাকে একই সাথে বাড়বে। ওকে ভাই। এরপর রানা ফোন কেটে দিয়ে ফ্রেশ হয়ে কিছু খাবার খেয়ে বিছানায় গাড়িয়ে দিতে ঘুমিয়ে পড়ল। অন্যদিকে মন বাড়িতে গিয়ে সোজা তার মাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। ঠিক তখনই মনের বাবা সিঁড়ি বেয়ে উপর থেকে নিচে নেমে এলেন। কি হয়েছে আমার আমাজানের? আম্মু, তোমার চোখে পানি কেন মা? বাবার কথা শুনে মনের কান্নার বেগ যেন আরো বেড়ে গেল। সে তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, বাবা, আমি ওকে চাই, ওকে আমার চাই। ওকে ছাড়া আমি বাঁচবো না বাবা। খুব ভালোবেসে ফেলেছি ওকে। প্লিজ ওকে এনে দাও না আমার কাছে বাবা। আর কোনো দিন তোমার কাছে কিচ্ছু চাইবো না। বলো, এনে দিবে? মনের বাবা মনকে ধরে পাশে সোফাতে বসালেন, আর মন তো অনবরত কেঁদেই চলেছে। এবার বলতো মা, কি হয়েছে? ঠান্ডা মাথায় আমাকে বলতো। এরপর মন তার বাবাকে রানার সাথে ঘুরে যাওয়া সব কথা খুলে বলল। মনের বাবা শুনে চুপচাপ বসে রইলেন, কোনো কথা বলছেন না। তা দেখে মন বলে, বলো বাবা, তুমি চুপ করে আছো কেন? বলো, ওকে এনে দিবে আমার কাছে। কি হলো বাবা, বলো। কথা বলছো না কেন বাবা তুমি? চিন্তা করিস না মা, আমার মা
আমার কিছু চেয়েছে আর আমি সেটা এনে দিব না, সেটা কি কখনো হয়েছে বল? বাবার কথা শুনে মনের মুখে হাসি ফুটে উঠল। মনের বাবা মেয়ের চোখের পানি মুছে দিয়ে কপালে একটু চুমু খেলো। পাগলি মেয়ে শুধু শুধু কাঁদে। তোর এই বাবা জীবিত থাকতে তুই কাঁদবি না, বুঝতে পেরেছিস? এবার একটু হাস মা। বাবার কথা শুনে মন মুচকি মুচকি হাসলো। তারপর নিজের রুমে চলে গেল ফ্রেশ হতে। মন যেতেই মনের বাবা বলে, আমাদের সেই ছোট্ট মন কত বড় হয়ে গেছে, তাই না মমতা? জানো মমতা, যখন ও চলে যাবে তখন আমার খুব কষ্ট হবে মমতা, খুব কষ্ট হবে। বলেই কেঁদে দিলেন মনের বাবা। আর মন এসব আড়াল থেকে দেখে সেও আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। কষ্টে তার বুকটাও ফেটে যাচ্ছে। কিন্তু হঠাৎ তার বাবার কথা শুনে মনের মুখে হাসি ফুটে উঠল। মনের মা মনের বাবাকে বলে, কেঁদো না তুমি, মনের বিয়েটা যার সাথে দেবো আমরা তাকেও এই বাড়িতে রেখে দেবো, তাহলেই তো হয়, তাই না? কিন্তু সে যদি রাজি না হয় আমাদের বাড়িতে থাকতে? আরে ওকে বললেই ও রাজি হয়ে যাবে। ওকে আমি খুব ভালো করে চিনি, ও খুব ভালো ছেলে, খুব ভালোবাসে বোনকে। জানি আমি সেটা। আর তাই তো রানা একজন মাফিয়া কিং হওয়া সত্ত্বেও অনেক আগেই তার সাথে মনের বিয়ে ঠিক করে রেখেছি। রানার নামটা শুনে তো মনের আর কিছুই বুঝতে বাকি রইল না যে রানার সাথে মনের বিয়ে ঠিক করে রেখেছে, তাও অনেক আগে। মনে তো এবার খুশিতে নাচতে ইচ্ছে করছিল। সে তার রুমে গিয়ে রানাকে নিয়ে হাজার স্বপ্ন দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়লো তা সে নিজেও জানে না। পরের দিন সকালে রানা কলেজে ঢুকছিল, অমনি মনের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে গেল। নিচে পড়ার সঙ্গে সঙ্গে তাদের চার ঠোঁট আবার এক হয়ে গেল। মন তো রানার ঠোঁটের স্পর্শ পেয়ে পুরো পাথর হয়ে গেছে। সে চুপচাপ নিচেই পড়ে আছে আর রানার স্পর্শ অনুভব করছে। কলেজের সবার দৃষ্টি এখন তাদের দিকে। ওদের অবস্থা থেকে দিয়া হঠাৎ হেসে উঠল। এই যে রোমিও জুলিয়েট, আপনাদের কলেজের সবাই দেখছে, এভাবে আর কতক্ষণ থাকবেন? এবার উঠুন। দিয়ার কথায় দুজনেই লজ্জা পেয়ে উঠে গেল। মন নিচে থেকে উঠে দাঁড়িয়ে কোনো কথা না বলে সোজা ক্লাসরুমে চলে গেল। মনের এমন অবস্থা দেখে দিয়া ভাবছে হয়তো মন লজ্জা পেয়েছে, কিন্তু এদিকে রানা ভাবছে অন্য কিছু। রানা ভাবছে, যা বাবা, এই মেয়ের আবার হঠাৎ করে কি হলো? এমন বিহেভ করছে যেন আমাকে চিনেই না, আমি যেন কোনো অপরিচিত লোক। রানা এসব ভাবছে তখন দিয়ার ডাকে হুঁশ আসে। ভাই, এ ভাই, কি রে, শুনতে পাচ্ছিস আমার কথা? কি রে, কি হলোটা কি তোর? দিয়া এত ডাকাডাকি করছে, তারপরেও রানার কোনো হুঁশ নেই। তাই দিয়া বাধ্য হয়ে রানাকে ধাক্কা দিতেই রানা হচকচিয়ে উঠল। হ্যাঁ হ্যাঁ, কি কিছু বলবি? কি হলো তোর? কি ভাবছিস তুই এত মনোযোগ দিয়ে? ভাবছি এই মেয়ের আবার কি হলো হঠাৎ করে, এমন ভাব নিল যে একটু আগে কিছুই হয়নি, ব্যাপারটা কি? আরে, এতে এত ভাবার কি আছে? হয়তো লজ্জা পেয়েছে তাই কিছু না বলে চলে গেছে। তুই শুধু শুধু টেনশন করছিস। না না, কিছু তো একটা গড়বড় নিশ্চয়ই আছে। আমার কেমন যেন খটকা লাগছে, তুই একবার জিজ্ঞেস করে দেখ না। আচ্ছা ঠিক আছে, জিজ্ঞেস করে দেখবো। এখন চল ক্লাসে যাই। চল। এরপর তারা ক্লাসের দিকে হাঁটা শুরু করলো। এদিকে মন আড়াল থেকে ওদের সব কথাই শুনতে পায়। মন মনে মনে বলে, দাঁড়াও চান্দু, আমাকে কষ্ট দিবে তাই না? এবার এমন অবস্থা করব যে তুমি নিজেই আমাকে ভালোবাসার কথা বলবে, ছুটে আসবে আমার কাছে, সোনা বাবু। এই বলে মন মুচকি হেসে ক্লাসে চলে গেল। ক্লাসে গিয়েও মন রানার সাথে কোনো কথা বললো না। রানার খুব খারাপ লাগতে শুরু করলো। মনকে সে বারবার ফিরিয়ে দিয়েও মনের কথাগুলো, মনের পাগলামিগুলো খুব ভালোই লাগছিল রানার, কারণ ভালোবাসার মানুষটার সবকিছু ভালো লাগে। হঠাৎ ছুটির ঘন্টা বেজে গেল, যে যার বাড়ির উদ্দেশ্যে। হঠাৎ দিয়া মনকে পিছন থেকে ডাক দিল। এই মন, একটু শোন, তোর সাথে একটু কথা আছে। মন দিয়ার ডাক শুনে দাঁড়িয়ে পড়ল। দিয়া মনের কাছে আসতেই, হ্যাঁ কি বলবে বলো, আমার একটু তাড়া আছে, আমাকে যেতে হবে। কিছু বলার না থাকলে কি তোকে এমনি দাঁড়াতে বলছি? ওকে বলো কি বলবে। তুই ভাইয়ের সাথে আজ এমনটা করলি কেন? জানিস ভাই কতটা কষ্ট পেয়েছে? কেমনটা করেছি আমি তোমার ভাইয়ের সাথে? আর কি বললি কষ্ট পেয়েছে? ও কেন কষ্ট পাবে আমার কারণে? ও তো আমাকে ভালোই বাসে না, তাহলে আমি কেন শুধু শুধু ওকে বিরক্ত করব? ও যখন আমাকে ভালোই বাসে না, তখন ও ওর মতোই থাকুক আর আমি আমার মতো। এটা বলে মন সেখান থেকে চলে গেল। আর দিয়া মনের যাওয়ার দিকে হা করে তাকিয়ে আছে আর ভাবছে, এ কি সেই মন যে তার বান্ধবী যে রানাকে ভালোবাসতো, এক রাতের মধ্যে এতটা পরিবর্তন কি করে হতে পারে? ভেবে পাচ্ছে না দিয়া।
দিয়া রানাকে ফোন করে সবটা খুলে বলে। রানা সবটা শুনে বলে, চল। আচ্ছা, তাহলে মহারানীর একটু অভিমান হয়েছে তাই তো? ওকে আর একটা দিন পরেই একদম আপন করে নেব, তখন তো আর কোনো অভিমান থাকবে না। আচ্ছা রাখছি আমি, তুই ভালো থাকিস। তুইও ভালো থাকিস ভাই। দিয়া ফোনটা কেটে দিয়ে রওনা হলো বাড়ির উদ্দেশ্যে। পরের দিন সকালে মন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। কিন্তু কলেজে গিয়ে মনের মনটা খুবই খারাপ হয়ে গেল, কারণ রানা আজ কলেজে আসেনি। মনের মনটা খুবই ছটফট করতে লাগলো রানাকে একবার দেখার জন্য, কিন্তু রানার কোনো খবর নেই। দেখতে দেখতে ক্লাসের ঘন্টা বেজে গেল, কিন্তু রানার কোনো খবর নেই। আজ দিয়াও কলেজে গেল। একবার দিয়ার কাছে জিজ্ঞেস করবে রানার কথা, তারও কোনো উপায় নেই। মন কোনো মতে ক্লাস শেষ করে বাড়ির দিকে হাঁটা ধরলো। আজ মনের খুব কষ্ট হচ্ছে। রাস্তার পাশ দিয়ে হেঁটে চলেছে মন। হঠাৎ দমকা হাওয়ায় আর আকাশের বজ্রপাতের সঙ্গে বৃষ্টি শুরু হলো। মনের সেদিকে কোনো ভ্রুক্ষেপই নেই। একদিকে বৃষ্টি পড়ছে আর অন্যদিকে তার চোখ দিয়েও বৃষ্টির মতো পানি ঝরছে। কষ্টে বুকটা ফেটে যাচ্ছে তার। চেয়েছিল রানাকে কষ্ট দিতে, কিন্তু এখন উল্টো নিজেই কষ্ট পাচ্ছে। রানাকে এক মুহূর্ত না দেখতে পেয়ে খুব কষ্ট হচ্ছে তার। মন ধীর পায়ে হাঁটতে হাঁটতে বাড়িতে চলে এলো। দরজার সামনে এসে কলিং বেল চাপা দিতেই তার মা এসে দরজা খুলে দিল। মন বৃষ্টিতে কাক ভেজা হয়ে গেছে। তার মা তার এমন অবস্থা দেখে বলল, কিরে, তুই এভাবে বৃষ্টিতে কেন ভিজছিস? তুই জানিস না বৃষ্টিতে ভিজলে তোর শরীরে জ্বর চলে আসে? রাতে যদি জ্বর আসে তখন কি করবি? হ্যাঁ, মন তার মায়ের কথার কোনো জবাব না দিয়ে সোজা নিজের রুমে চলে গেল। তারপর ফ্রেশ হয়ে শুয়ে পড়ল। বিকেলে তার মা তাকে ডাকতে এসে দেখে মন জ্বরে কাঁপছে, আর জ্বরের কারণে ঘুমের ঘোরে আবল তাবল বকছে। আজ মনের বাবা বাড়িতে নেই। মমতা বেগম কি করবে বুঝতে পারছে না। সে রানাকে ফোন দিয়ে সবটা বলল। রানা কিছু সময় পর মনদের বাড়িতে চলে এলো। সঙ্গে একজন ডাক্তার নিয়ে এসেছে রানা। এসে মনের মাকে জিজ্ঞেস করলো, আন্টি মন কোথায়? ওর রুমেই আছে বাবা, এসো তুমি আমার সাথে। রানা মমতা বেগমের পেছন পেছন মনের রুমে গেল। গিয়ে দেখে মন জ্বরে কাঁপছে। রানা গিয়ে মনের মাথায় কাছে বসে পড়ল। মনের মাথাটা নিজের কোলে নিয়ে বসে পড়ল। ডাক্তার কিছু ওষুধ লিখে দিয়ে চলে গেল। মমতা বেগম বললেন, রানা, তুমি আজ আমাদের বাড়িতে মনের কাছেই থেকে যাও। ওর বাবা আজ বাড়িতে নেই, আমার খুব ভয় করছে ওকে নিয়ে। কিন্তু আন্টি। কোনো সমস্যা নেই বাবা, তুমি থাকো, আমি তোমাদের খাবারের ব্যবস্থা করছি। ঠিক আছে আন্টি, আমি ওর কাছেই আছি। আর হ্যাঁ, ওর জন্য একটু স্যুপের ব্যবস্থা করুন। আচ্ছা বাবা, ঠিক আছে। মমতা বেগম রুম থেকে বেরিয়ে যায়। এদিকে মন ঘুমের ঘোরে বারবার বলছে, রানা প্লিজ আমায় মাফ করে দাও, প্লিজ মাফ করে দাও প্লিজ। খুব ভালোবেসে ফেলেছি তোমায়, মরে যাব তোমায় ছাড়া। ঘুমের ঘোরে এসব বলছে। এসব শুনে রানার চোখ থেকে দুপুরে জল গড়িয়ে পড়লো মনের মুখের ওপর। রানার চোখের জল মনের মুখের ওপর পড়তেই মনের ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই মন দেখে যে রানা তার মাথাটা কোলে নিয়ে বসে আছে, আর রানার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। এসব দেখে মন উঠে বসলো। মনের মাথাটা ভারী হয়ে আসছে জ্বরের কারণে। সোজা হয়ে বসে থাকতে তার কষ্ট হচ্ছে। তারপরেও রানাকে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, তো তুমি আমার রুমে কি করে? তারপর রানা মনকে সবটাই বলে। সবটা শুনে মন বলে, কেন এসেছো এখানে? কেন এসেছো এখন? তুমি তো এটাই চেয়েছিলে যে আমি কষ্ট পাই, তাহলে কেন এসেছো? চলে যাও, কাউকে দরকার নেই আমার, আমি একাই ভালো আছি। বলে মন কান্না শুরু করে দিল। রানা মনকে বুকে টেনে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, তুমি জানো না তোমায় আমি কতটা ভালোবাসি, কিন্তু তুমি প্রথমে আমার সাথে খারাপ আচরণ করেছিলে বলে তোমাকে একটু কষ্ট দিতে চেয়েছিলাম। আর কাল তোমার জন্মদিন, আর তাই ভেবে রেখেছিলাম যে কাল তোমাকে জন্মদিনে সারপ্রাইজ গিফট দেবো আর আমার ভালোবাসা দিয়ে আপন করে নেব। তার আগে কত কিছু যে হয়ে গেল, তোমাকে কষ্ট দিতে গিয়ে এখন নিজেই কষ্ট পাচ্ছি। মন রানার চোখের পানি খুঁজে দিয়ে কপালে একটা চুমু দিয়ে বলল, খুব ভালোবাসি তোমায়, খুব। আর আমি তো জানি আমার পাগলটা আমায় খুব ভালোবাসে। জানি তো আমি, আমার পাগলিটা আমায় খুব ভালোবাসে। হঠাৎ মমতা বেগম বলে উঠলো, আমি কি আসতে পারি? মমতা বেগমের কথা শুনে রানা মনকে ছেড়ে দিলেও মন রানাকে না ছেড়ে জড়িয়ে ধরেই আছে। মন কি করছো? ছাড়ো আমায়। আন্টি দেখছে কি মনে করছে সে বলো তো? থাক, আর ছাড়তে হবে না, ধরেই রাখো। আর এই নাও, ওর জন্য স্যুপ নিয়ে এসেছি, খাইয়ে দাও ওকে। আচ্ছা আন্টি, আপনি রেখে যান, আমি খাইয়ে দিচ্ছি। কি হলো, ছেড়ে দিলে কেন আমায়? কাছে এসো। না, আমি স্যুপ খাবো না। এসো বলছি, না হলে কিন্তু আমি চলে যাব। না না, তুমি যেও না, আমি খাবো।
রানা মনকে স্যুপটা খাইয়ে মনকে বিছানায় শুইয়ে দিয়ে যেই না উঠতে যাবে অমনি এ কি, তুমি কোথায় যাচ্ছ? কেন সোফায় ঘুমাতে যাচ্ছি? তুমি আমার সাথে ঘুমাবে। মানে কি বলছো তুমি এসব? তোমার মাথা ঠিক আছে তো? হুম, আমি ঠিক বলছি। আর আমার মাথাও একদম ঠিক আছে। চুপচাপ বিছানায় এসে শুয়ে পড়ো, না হলে কিন্তু আমি নিজের ক্ষতি করব। রানা আর কিছু না বলে চুপচাপ বিছানায় এসে শুয়ে পড়ল, কারণ যে যদি মেয়ে কিছু করেও ফেলতে পারে সেই ভয়ে। পরদিন সকালে মন ঘুম থেকে উঠে দেখে যে রানার বুকে মাথা রেখে সে শুয়ে আছে। মন রানার কপালে একটা চুমু দিয়ে ফ্রেশ হয়ে চলে গেল। মন ফ্রেশ হয়ে শুধু একটা তোয়ালে পেঁচিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। রানা মনের দিকে এক নজরে তাকিয়ে আছে। এই যে মিস্টার, কি দেখছো এভাবে তাকিয়ে? হুম, তোমাকে দেখছি। মানে আমাকে কি এর আগে কখনো দেখোনি নাকি? দেখেছি, কিন্তু এমন রূপে কখনো দেখিনি। রানার মাথায় দুষ্টু বুদ্ধি এসে ভর করলো। সে বিছানা থেকে নেমে মনের দিকে এগোতে লাগলো। মন রানার কাছে আসা দেখে পিছাতে লাগলো। পিছাতে পিছাতে দেওয়ালের সাথে পিঠ ঠেকে গেল। মনের সারা শরীর যেন ঠান্ডা হয়ে আসছে। ঠোঁট দুটো অনবরত কাঁপছে। মন তার চোখ দুটো বন্ধ করে নিল। রানা মনের অবস্থা দেখে মনে মনে হাসছিল। অনেকক্ষণ পর মন চোখ খুললে দেখতে পেল রানা নেই। দরজার সামনে তাকিয়ে দেখতে পেল রানা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছিল। বাই মেরিজান, কলেজে এসো, কলেজে দেখা হবে। এটা বলে রানা চলে গেল। মন আজ খুব খুশি। সে আজ তার সত্যিকারের ভালোবাসাকে পেয়েছে। মন আজ খুব সুন্দর করে সেজেছে। মন ঠিক সময় মতো কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। কলেজের ভেতরে ঢুকতেই মন তো পুরোই অবাক। আজ কলেজটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। হঠাৎ কে যেন পেছন থেকে মনের চোখ দুটো বেঁধে দিল। মন বুঝতে পারলো এটা রানা। রানা মনকে ধরে তাদের ক্লাসরুমে নিয়ে গেল। ক্লাসের টেবিলের সামনে দাঁড় করিয়ে মনের চোখের বাঁধন খুলে দিল। মন চোখ খুলে যেটা দেখলো তা দেখে তো পুরোই অবাক। মনের সামনে একটা বার্থডে কেক রাখা, আর কেক সুন্দর করে লেখা হ্যাপি বার্থডে মন। মনের এসব দেখে খুশিতে চোখে জল এসে গেল। রানা মনের চোখের জল মুছে দিয়ে বলল, পাগলি কাঁদছো কেন? কেক কাটো। তারপর মন কেক কেটে প্রথমে রানাকে খাইয়ে দিল। তারপর রানা মনকে খাইয়ে দিল। মন দিয়াকে কেক খাইয়ে পেছনে তাকিয়ে দেখে রানা মনের সামনে হাঁটু গেড়ে বসে আছে, একগুচ্ছ গোলাপ ফুল হাতে নিয়ে। রানা বলতে লাগে, হ্যাঁ প্রিয়সী, আমি হারিয়ে গেছি তোমার ওই এলো চুলে, তোমার ওই মিষ্টি হাসিতে। মায়ায় পড়ে গেছি তোমার ওই মায়াবী চোখের। যেদিন তোমায় প্রথম দেখেছিলাম সেদিনই তোমার প্রেমে পড়েছিলাম। খুব ভালোবাসি তোমায়, সত্যি বলছি, বড্ড বেশি ভালোবাসি তোমায়। তুমি বাসবে ভালো আমায়? ধরবে কি আমার এই দুটি হাত? থাকবে কি সারাটি জীবন আমার দুষ্টু মিষ্টি বউ হয়ে? হুম, থাকবো তোমার পাশে, ধরবো তোমার হাত, হব তোমার দুষ্টু মিষ্টি বউ। এই বলে যখনই মন গোলাপ ফুলগুলো হাতে নিয়ে রানাকে তুলতে যাবে, তখনই পেছন থেকে কেউ একজন রানার মাথায় আঘাত করলো। সঙ্গে সঙ্গেই রানার মাথা ফেটে রক্ত বেরোতে শুরু করলো। রানা পেছনে ফিরে শুধু একটা কথাই বলল, তো তুই? এটা বলে রানা সেখানেই অজ্ঞান হয়ে গেল। মনে সারা পৃথিবীটা যেন মুহূর্তেই অন্ধকার হয়ে গেল। রাহাত তার লোকদের বলল, এই নিয়ে চলো ওদের ভাইয়ের কাছে, ভাই যা করার করবে। রাহাতের কথায় রানা আর মনকে ধরে নিয়ে চলে গেল তারা। দিয়া কোনো কিছু না ভেবে শিহাবকে ফোন করলো। তারপর শিহাবকে সবকিছু খুলে বলল। 1 ঘন্টা পর রানা ধীরে ধীরে তার চোখ খুললো। সে দেখতে পেল তাকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে, আর তার সামনে রাজন, রাইসন, রাহাত আর রিয়া তার সামনে বসে আছে। আর রানার আরেক পাশেই মনকে আর একটা চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। রানা রাজন, রাইসন আর রাহাতের ব্যাপারে তো আগেই জানতো, তাই রিয়াকে জিজ্ঞেস করলো, রিয়া, তোমার সাথে আমার কিসের শত্রুতা বলবে একটু? তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই। আমার শত্রুতা মূলত মনের বাবার সাথে। আর তাই তো মনকে মেরে মনের বাবার মনের দাগ কেটে দেব। আমার বাবার সাথে তোমার কিসের শত্রুতা রিয়া? শুনবি? শোন তাহলে। তোর বাবা আর আমার বাবা ছিলেন বিজনেস পার্টনার, কিন্তু তোর বাবা ছিলেন সৎ ব্যবসায়ী। আর আমার বাবা চাইতো ড্রাগসের বিজনেস করতে, কিন্তু তোর বাবা সেটা কিছুতেই মেনে নিচ্ছিল না। তাই তোর বাবা আমার বাবাকে পুলিশের হাতে তুলে দেয়। আর চোরা কারবারির ব্যবসা করার কারণে আমার বাবার ফাঁসি হয়ে যায়, আমি এতিম হয়ে যাই। আর আমি সেই দিন সিদ্ধান্ত নিয়েছিলাম যে তোকে মেরে তোর বাবাকে নিঃসন্তান করে দেব। এবার তুই মৃত্যুর জন্য তৈরি হ। রিয়া এটা বলে মনকে মারতে যাবে, তখনই রাজন আর রাইসন বলে ওঠে, আরে দিয়া দাঁড়াও, আগে মিস্টার ডেভিডের সাথে হিসাবটা শেষ করে নি, তারপর তুমি ওর সাথে যা করার করে নিও। রানা, তুই অনেক জ্বালিয়েছিস, অনেক, আর না, এখন যে তোকে মরতেই হবে।
এই বলে যেই না রানাকে মারতে যাবে তখনই চারিদিক থেকে বৃষ্টির মতো গুলি ছুটতে লাগলো রানার লোকেরা। হ্যাঁ, শিহাব রানাকে বাঁচাতে চলে এসেছে, আর সঙ্গে দিয়াও আছে। অনেকক্ষণ গোলাগুলির পর রাহাত আর রিয়া সেখানেই মারা গেল। শুধু রাইসন এখনও বেঁচে আছে, কিন্তু তার 2 পায়ে গুলি লেগেছে। তার কারণে সে নিচে পড়ে গেছে। তার কারণে সে নিচে পড়ে কাতরাচ্ছে। রানা কাছে গিয়ে বলতে লাগলো, কিরে জানোয়ারের বাচ্চা, তুই নাকি আমাকে মারবি? এখন তোকে কে বাঁচাবে রে? হবে আমাকে মেরে দে রানা, না হলে আমি যদি বেঁচে যাই তাহলে তুই বাঁচতে পারবি না, তোর জীবন অন্ধকার হয়ে যাবে। রাজন আর রাইসনের কথা শুনে রানার মাথায় রক্ত উঠে গেল। সে রাজন রাইসনের মাথায় একটা রড দিয়ে সজোরে বাড়ি মারল। সঙ্গে সঙ্গে রাইসন মাথা ফেটে রক্ত বের হতে লাগলো। কিছুক্ষণের মধ্যে রাজন আর রাইসন মারা গেল। রানা সবাইকে নিয়ে সেখান থেকে মুনদের বাড়িতে চলে আসলো। 1 সপ্তাহ পর মুন আর রানার আজ বিয়ে হয়েছে। রানা এখন বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছে। ভেতরে যেতে খুব ভয় করছে তার। দিয়া আর শিহাব এসে রানাকে ঠেলে ঘরের ভেতরে ঢুকিয়ে দিল। রানা রুমে ঢুকে তো পুরোই হা হয়ে গেল। মুন বিয়ের শাড়ি খুলে সাধারণ পোশাক পরে আছে। আর রানা জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তোমার বিয়ের শাড়ি কোথায়? এগুলো কি পরেছো? এগুলো বলছে আর বিছানার দিকে এগোচ্ছে। তখন মুন বলে ওঠে, ওই একদম বিছানায় আসার চেষ্টা করবে না। মানে কি বলছো তুমি? আজ আমাদের বাসর রাত, বিছানায় আসবো না তো কোথায় যাব? বাসর রাত তো কি হয়েছে? তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো, এখন তার শাস্তি স্বরূপ 20 বার কান ধরে উদ্বাস করবে। তা না হলে আজ নিচে ঘুমাতে হবে। নয় হ্যাঁ, তাড়াতাড়ি কান ধরে উদ্বাস করো, তাড়াতাড়ি, না হলে আজ ওই যে সোফা দেখছো ওখানে ঘুমাতে হবে। আজকের মতো মাফ করে দেওয়া যায় না? 30 বার। ও বউ, একটু দয়া করো না আমার উপর। ও বউ। 40 বার। আচ্ছা করছি তো। এই বলে রানা কান ধরে উঠবোস করতে লাগলো। 10 বার করতেই মুন এসে রানাকে জড়িয়ে ধরলো আর কপালে একটা চুমু দিয়ে বলল, হয়েছে, আর করতে হবে না। এখন আমায় একটু আদর করো তো, আমার খুব আদর আদর পাচ্ছে। আচ্ছা তাই বুঝি? মহারাজ।